শুরুতেই আমরা ১ বছর আগেকার ঘটনা দেখতে পাই, যখন রাজার মেয়ে নানগং সবার সঙ্গে যুদ্ধ করছিল। রাজার মেয়ে হলেও নানগং ছিল অনেক সাহসী আর যুদ্ধে অনেক পারদর্শী। সবাইকে হারানো নানগংয়ের কাছে তেমন কোনো ব্যাপারই ছিল না। এমনভাবেই নানগং যখন নিজের রাজ্যের জন্য সমস্ত সৈন্যদের সঙ্গে লড়াই করছিল, তখনই দেখা যায় সৈন্যদের প্রধান যে দূর থেকে একটা তীর নানগংয়ের দিকে ছুঁড়ে মারে। আর নানগং যুদ্ধে ব্যস্ত থাকায় সেই তীর দেখতে পায় না, আর ওই তীর নানগংয়ের পুরো বুকে গেঁথে যায়। এর কারণে নানগং অনেকটা দুর্বল হয়ে যায়, আর ও তখন রাজ্যের ফলক উপরে তুলে সবার উদ্দেশ্যে বলে সৈন্যরা যেন এক্ষুনি এখান থেকে চলে যায়, না হলে এরা সমস্ত সৈন্যদের মেরে ফেলবে। এটা শুনে ওর রাজ্যের সমস্ত সৈন্যরা ওখান থেকে পালিয়ে যায়। আর তখনই ওই আর্মির প্রধানরা অনেক অনেক তীর নানগংয়ের দিকে ছুঁড়ে মারতে শুরু করে। নানগংয়ের তখন আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকে না, ও মাটিতে লুটিয়ে যায়। আর তখনই ওর হাতে যে ফলকটা ছিল সেটা হঠাৎ করেই জ্বলতে শুরু করে। এরপর ২০২৫ সালের ঘটনা দেখানো হয়, যেখানে নানগংয়ের মতো দেখতে একটা মেয়ে বাথটাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই মেয়েটার মধ্যেই নানগংয়ের আত্মা চলে আসে, আর নানগং বলে যে আমি কোথায়, আমি কিভাবে এসেছি এখানে। তখনই নানগংয়ের মুখে অনেক জল দিতে থাকে কেউ। নানগং তাকিয়ে দেখে এটা অন্য কেউ নয়, এটা আমাদেরই গল্পের নায়ক, যার নাম গুচেন। গুচেন বলে তুমি কি ভেবেছো সুইসাইড করলেই তুমি সবকিছু থেকে পালাতে পারবে? আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে নিজের হাতে মেরে ফেলবো। কথাটা বলে গুচেন তখন নানগংয়ের গলা টিপে ধরে। গুচেন বলে তুমি আমার গ্র্যান্ডমাকে কেন এতটা কষ্ট দিয়েছো বলো ইউন। বোঝা যায় যে নানগং এখন ইউনের শরীরে চলে এসেছে, তো এখন থেকে আমরা একে ইউন বলেই ডাকবো। নানগংয়ের চোখের সামনে তখন ইউনের সঙ্গে ঘটা কিছু ঘটনা ভেসে ওঠে, আর নানগং বুঝতে পারে যে ইউন মোটেই সুইসাইড করতে চায়নি, ওকে এখানে কেউ মেরে ফেলার জন্য ফেলে রেখেছিল। তখনই ফ্ল্যাশব্যাকে ইউনের ঘটনা দেখানো হয়, যেদিন ইউন প্রথমবার এই বাড়িতে এসেছিল। গুচেনের গ্র্যান্ডমা ইউনের হাত ধরে বলেছিল যে তুমি আজ থেকে এ বাড়িতেই থাকো, তোমার বাবা আমাদের কোম্পানির জন্য অনেক কিছু করেছে। হঠাৎ করেই তোমার বাবা চলে যাওয়াতে আমি জানি তোমার এই পৃথিবীতে আর কেউই নেই, তাই এবার থেকে তুমি এখানেই থাকবে। তুমি আমার নাতি গুচেনকে বিয়ে করবে, তাতে করে আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাবে তুমি। এদিন গ্র্যান্ডমায়ের কথাতে ইউন রাজি হয়ে যায়। এরপরে ওই বাড়ির এক কাজের লোক ইউনকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতে থাকে, কারণ এর আগে কোনোদিনও এত বড় বাড়িতে ইউন আসেনি। সেই সময় ওখানে গুচেন চলে আসে, আর এই গুচেনকে দেখে ইউন বুঝতে পারে গুচেনের সঙ্গেই ওই গ্র্যান্ডমা বিয়ের কথা বলছিল। গুচেন তখন ওর ব্যাংকের কার্ড ছুঁড়ে মারে আর বলে আমি জানি তোমার বাবা মারা গেছে, তাই তোমার জন্য এইটুকু সাহায্য করলাম। ইউন তখন বলে বাবা আমি জানি এই পরিবারের জন্য তোমাকে মরে যেতে হয়েছে, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেবই, আর সেই জন্য এই বাড়িতে আমাকে থাকতেই হবে, আর এই খারাপ লোক গুচেনকে আমাকে বিয়েও করতে হবে। আর তারপরে গুচেনের সঙ্গে ইউনের বিয়েও হয়ে যায়। কিন্তু এমন একটা দিনে বাড়ির কাজের লোকরা ইউনকে একটা ঘরে আটকে দিতে শুরু করে, আর বলে যে ইউন নাকি গ্র্যান্ডমাকে খুন করে ফেলার চেষ্টা করেছে। এভাবেই কাজের মেয়েগুলো ইউনকে ওই ঘরে বন্ধ করে রেখে দেয়। কিন্তু সেদিন রাত হয়ে গেলে কেউ একজন ওখানে কালো পোশাক পরে আসে, আর ইউনকে পুরোপুরি প্রাণে শেষ করে ফেলতে চায়। আর তারপরেই ইউনকে বাথটাবের ভেতরে রেখে দেয়, আর ইউন সত্যি সত্যি মারা যায়। আর ঠিক সেই সময় ইউনের শরীরে ১০০০ বছরের পুরনো নানগংয়ের আত্মা চলে আসে। নানগং মানে ইউন তখন গুচেনকে মারতে শুরু করে, কারণ ও তো অনেক বড় যোদ্ধা ছিল, আর এরকম ফাইটিং স্কিল ও খুব ভালো করেই জানে। ইউন গুচেনের গলায় ছুরি ধরলে এটা দেখে গুচেন অনেক অবাক হয়ে যায়। গুচেন বলে তুমি প্রথমে আমার গ্র্যান্ডমাকে মারার চেষ্টা করেছো, আর এবার তুমি আমাকেও শেষ করে ফেলবে। ইউন বলে আমাকে ওখানে নিয়ে যাও, আমি প্রমাণ করে দেবো যে আমি কোনো ক্ষতি করিনি। গুচেন ইউনকে নিয়ে চলে আসে গ্র্যান্ডমায়ের রুমে, আর বলে এখানেই তুমি আমার গ্র্যান্ডমাকে বিষ খাইয়েছিলে, সিসিটিভি ক্যামেরা সেটাই দেখেছে। ইউন বলে সিসিটিভি ক্যামেরাটা আবার কে? আসলে ইউন তো ১০০০ বছর আগে থেকে এখানে এসেছে, তাই সিসিটিভি ক্যামেরা সম্বন্ধে ওর তো কোনো ধারণাই নেই। এদিকে এটা শুনে গুচেন খুব রেগে যায় আর বলে তুমি কি আমার সঙ্গে মজা করছো? তখনই গুচেনের আন্টি ওখানে চলে আসে আর বলে আমি এই রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর আমি দেখেছি তুমি আমার শাশুড়ি মাকে কিছু একটা খাওয়াচ্ছিলে, আর তারপরেই আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। ইউন বলে ওই স্যুপে কোনো রকমের পয়জন ছিল না, কিন্তু কেউই ইউনকে তখন বিশ্বাস করছিল না।
ইউনের তখন মনে পড়ে যায় যখন গুচেন ওর গলা টিপে ধরেছিল, গুচেনের হাত ধরে ও ইউনের ব্যাপারে অনেক স্মৃতি দেখতে পেয়েছিল। এটা বুঝতে পেরে ইউন তখন গ্র্যান্ডমায়ের বিছানায় গিয়ে টাচ করে, আর সেই সময় কিছু স্মৃতি ওর চোখের সামনে ভেসে ওঠে। ইউন সেদিন রাতে গ্র্যান্ডমার জন্য স্যুপ বানিয়ে এনেছিল, যেটা গ্র্যান্ডমায়ের খুব পছন্দ হয়, তাই ইউনও খুব খুশি হয়ে যায়। আর গুচেনের আন্টিও তখন ওই রুমের সামনে দিয়ে যাচ্ছিল। এরপর ইউন যখনই বেরিয়ে যাচ্ছিল, ওখানে একটা গাছ দেখে বলে, এটা এখানে কি করছে? গ্র্যান্ডমা বলে, ওই বাড়ির এক কাজের লোক ওখানে ওই গাছটা রেখে দিয়ে গেছে, কারণ রুমের ভেতরে গাছ থাকলে শরীর আর স্বাস্থ্য খুব ভালো থাকে। আবারও প্রেজেন্টে ইউন দেখতে পায় টেবিলের ওপর ওষুধ পড়ে থাকতে। গোচেন বলে, গ্র্যান্ডমায়ের অ্যাজমা ছিল আর এটা সেই অ্যাজমার ওষুধ, আর এটাই সেই লোক যে এই রুমে ওই গাছটা রেখেছিল। আসলে এই গাছটা অ্যাজমা রোগীদের জন্য খুবই বিপজ্জনক। এই গাছটা যেখানে থাকবে সেখানে অ্যাজমা রোগীদের শ্বাসকষ্ট শুরু হবে, আর এই জন্যই গ্র্যান্ডমা অসুস্থ হয়ে গিয়েছিল। আর এখন ইউনের কাছে সবটাই পরিষ্কার হয়ে যায়। ইউন তখন সবাইকে বলে, এই যে গাছের পাতা রয়েছে এটা অ্যাজমা রোগীদের জন্য খুবই ভয়ঙ্কর, এটার জন্যই গ্র্যান্ডমা অসুস্থ হয়েছে, আর এই গাছটা রেখেছে এই লোকটা বলে যে আমি তো এখানে 20 বছর ধরে কাজ করছি, আর আমি তো কখনো এই বাড়ির কারো খারাপ চাইবো না। কিন্তু লোকটা সবার সামনে খুব বাজেভাবে ধরা পড়ে যায় বলে ছুরি নিয়ে অ্যাটাক করতে চায় ইউনকে। কিন্তু ইউন সে তো 1000 বছর পুরনো নানগং, তার সঙ্গে যুদ্ধ করা কি আর এত সহজ? তাই লোকটাকে মেরে একদম শায়েস্তা করে দেয়। ইউনের এই রূপ দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। তখনই লোকটাকে নিয়ে ওখানকার কিছু সিকিউরিটি গার্ডরা চলে যায়, আর ইউন প্রমাণ করে দেয় যে ও গ্র্যান্ডমায়ের কোনো ক্ষতি করেনি। এরপরে বাড়িটা ঘুরে যখন ইউন দেখছিল, তখনই ওর মনে পড়ে যায় আরেকটা ঘটনা। সেদিন রাতে ইউনের হাতে ছিল 1000 পুরনো সেই ফলকটা, আর ওটা হাতে নিয়ে ইউন যখন কান্না করছিল, কেউ একজন এসে ইউনের মাথায় মারে। তখনই হঠাৎ করে একটা ছেলে ইউনের অনেক কাছে চলে আসে, আর ইউনকে তখন ভাবি বলে ডাকে। এটা হচ্ছে গুচেনের কাজিন, যার নাম গুশেন। ইউন এটা শুনে অবাক হয়ে যায় যে ওর আসলেই বিয়ে হয়ে গেছে। গুশেন বলে, তুমি কি আমাকে মিস করো না? আমি তো তোমাকে অনেক মিস করি। এসব কথা শুনে ইউন একদম অবাক হয়ে যায়। গুশেন বলে, ইউন তুমি ভুলে যেও না যে তুমি শুধুই আমার। কথাটা বলে ও ইউনকে কিস করতেই যাবে, তবে ইউন করতে দেয় না। তখনই ইউন গুশেনের কিছু মুহূর্ত দেখতে পায়। আসলে ইউন আর গুশেন পরস্পরকে খুবই ভালোবাসত। এমনই একটা সময় গুশেন বিদেশে পড়তে যাবে বলে 2 বছরের সময় চেয়ে নেয় ইউনের কাছে, আর ইউন বলে সে গুশেনের জন্য অপেক্ষা করবে। ওরা দুজন একে অপরকে সত্যিই খুব ভালোবাসত, আর একে অপরের সাথে খুব ভালো ভালো মুহূর্ত কাটাতো। কিন্তু এভাবেই 2 বছর বিদেশে পড়াশোনা করার পরে গুশেন যখন বাড়িতে ফিরে আসে, গুশেনের গ্র্যান্ডমা তার নতুন ভাবি মানে গুচেনের বউয়ের সঙ্গে পরিচয় করাতে যায় গুশেনকে। তখনই গুশেন দেখতে পায় ওর ভাবি অন্য কেউ নয়, ওরই ভালোবাসার মানুষ ইউন। আসলে ইউন গুচেনকে বিয়ে করেছিল ওর বাবার মৃত্যু কিভাবে হয়েছিল সেই ব্যাপারে তদন্ত করতে। তবে ইউনকে নিজের ভাবি হিসেবে দেখে সেদিন গুশেন অনেক অবাক হয়েছিল। তখনই ইউন ওয়াশরুমে যাবে বলে ওখান থেকে উঠে যায়, আর ওর সঙ্গেই তখন দেখা করতে আসে গুশেন। গুশেন বলে, আমি তোমাকে 2 বছর ওয়েট করতে বলেছিলাম, আর তুমি গুচেনকে বিয়ে করে ফেললে। গুশেন যাতে ইউনকে হেট করে সেই জন্য ইউন বলে, কারণ তোমাকে আমি কখনোই ভালোবাসিনি, তোমার কোনো দামই আমার কাছে নেই। কথাটা বলে ইউন ওখান থেকে চলে যায়। তবে ইউনের থেকে এমন ব্যবহার পেয়ে গুশেন খুব অবাক হয়ে যায়। আর এতক্ষণে ঘটনা দেখে ইউন এটুকু বুঝে যায় এই গুশেন এত সহজে ইউনের পেছন ছাড়বে না। ইউন তখন গুশেনকে এমনভাবে মারে যে সাথে সাথেই গুশেন অজ্ঞান হয়ে যায়, আর তারপরে ওকে রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, যাতে এই ব্যাপারে কেউ জানতেই না পারে। পরের দিন গ্র্যান্ডমাকে আবারও বাড়িতে নিয়ে আসা হয়। ডক্টর বলে গ্র্যান্ডমা এখন কোমাতে আছে, কারণ সেদিন অনেক বেশি অ্যালার্জির রিয়াকশন দেখা গিয়েছিল। এই খবর পেয়ে বাড়ির সবারই মন অনেকটা খারাপ হয়ে যায় যে গ্র্যান্ডমা অনেক অসুস্থ। তখনই গুশেনের নিজের বোনকে দেখা যায়, যার নাম বাইলং হঠাৎ করে ইউনের এই পরিবর্তনটা দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ শরীরটা ইউনের হলেও মনটা তো নানগংয়ের। সেদিন রাত হয়ে গেলে ও নাইট স্যুট পরে নেয়, তবে এসব পরার অভ্যেস তো ওর একদমই নেই। তখনই দরজা খুলে গুচেন ওই রুমে চলে আসে। ইউন বলে, এত রাতে তুমি এখানে কেন, কি হয়েছে? গুচেন বলে, তুমি কি ভুলে যাচ্ছ যে আমাদের বিয়ে হয়ে গেছে? ইউন বলে, কিন্তু এই বিয়েটাকে তো তুমি অস্বীকার করতে।
গুচেন বলে যতই অস্বীকার করি কিন্তু বিয়েটা তো আমাদের হয়ে গেছে। গুচেনের তখন ইউনের সঙ্গে রোম্যান্স করতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ইউন সে তো গুচেনকে একটুও ভালোবাসে না, আর সেই জন্য ও চায়ও না গুচেন ওর কাছাকাছি আসুক। সেই জন্য গুচেনকে তাড়াতাড়ি করে স্নান করে আসতে বলে, কারণ গুচেনের গা থেকে নাকি গন্ধ বেরোচ্ছে, যেটা শুনে গুচেনের তো ইগো হার্ট হয়। সেই জন্য আর রোম্যান্স না করে গুচেন শাওয়ার নিতে চলে যায়। ইউন বলে যাক বাবা বেঁচে তো গেলাম, কিন্তু তখনই ইউনের রুমে চলে আসে আবার ওর দেওর গুশেন, যাকে দেখে ইউন খুবই অবাক হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। গুশেন ইউনের অনেক কাছাকাছি চলে আসে আর বলে আজকে খালি তুমি আমার হয়ে যাবে, কিন্তু এটা কোনোভাবেই ইউন মেনে নেবে না। গুশেন তখন বলে তুমি তাড়াতাড়ি গুচেনকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নাও, তাহলে আমরা দুজনে একসাথে থাকতে পারবো। ইউন আর কোনো উপায় না পেয়ে গুশেনকে এমনভাবে মারে যে গুশেন ওখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে গুচেন স্নান থেকে বেরিয়ে এসে বিছানায় দেখে যে ইউন আসলে গুশেনকে চাদর মুড়ি ওখানে রেখে দিয়েছে, যাকে দেখে গুচেন ভাবে যে ইউন ঘুমিয়ে গেছে বোধহয়। গুচেন তখনই ইউনের কাছে আসবে, তবে ইউন গুচেনকেও এমনভাবে মারে যে ওখানেই গুচেন অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলে দুই ভাইকে একই বিছানায় দেখা যায়, আর তখন গুশেন বলে ইউন প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। এসব শুনে গুচেনের ঘুম ভেঙে যায়। এরপর যখন দুই ভাই দুজনকে দেখতে পায় তখন ওরা তো খুবই অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে পালিয়ে যায়। অন্যদিকে ইউনকে দেখা যায় ও যখন বাড়ির বাইরে একটু বেরোয় তখনই একটা ম্যাগাজিনে ও একটা ছবি দেখতে পায়, আর সেটা হচ্ছে ওরই সেই রাজ্যের ফলকটা, যেটা কিছুদিন পরেই একটা অকশনে বিক্রি হতে চলেছে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় নানগংকে ওর বাবা এই ফলকটা তুলে দিয়েছিল, কারণ নানগং এই ফলকটা পাওয়ার যোগ্য ছিল। নানগং ওই ফলকটার পেছনে তাকে দেখে যে এখানে কিছুটা পার্ট মিসিং আছে। এই ব্যাপারে ওর বাবার কাছে ও জিজ্ঞাসা করলে ওর বাবা বলে অনেক বছর আগে এক পরিবার আমাদের এই পুরো পরিবারটাকে বাঁচিয়েছিল, আর সেই জন্যই আমাদের রাজ্যের ফলকের অর্ধেক অংশ আমি সেই রাজাকে উপহার দিয়েছিলাম। এটা যে আমাদের রাজ্যের ফলক তা নয়, এটা অনেক দামি, আর সেই জন্যই আমি দিয়েছিলাম। এই সব কথা ইউনের মনে পড়ে যায়, আরও মনে পড়ে যায় যে ওর হাতের রক্ত লেগেই এই ফলকটা সেই দিন জ্বলে উঠেছিল। আর অন্যদিকে ইউন এই ফলকের অর্ধেক অংশটা হাতে নিয়ে খুব কান্না করছিল। তার মানে এই ফলকটার অর্ধেক অংশ এই ফলকটার সাথে জড়িয়ে রয়েছে, আর সেই জন্যই হয়তো ইউন আর নানগংয়ের জীবন মিশে গেছে। এরপর ইউন যখন ব্রেকফাস্ট করতে আসে এখনকার খাবার ওর অনেক বেশি টেস্টি লাগে। তখনই ওখানে গুচেন চলে আসে, আর ইউন তখন গুচেনকে ওই চ্যারিটি অকশনে যাবার জন্য ওকে নিয়ে যেতে বলে। আসলে চ্যারিটি অকশনে গিয়ে ইউন দেখতে চায় ওই ফলকটা সত্যি সত্যি ওর সেই রাজ্যের ফলক কিনা, কিন্তু গুচেন সে ইউনকে নিয়ে কোথাও যেতে চায় না, কারণ গুচেন এখন ইউনকে ভালোই বাসে না, পছন্দও করে না সেইভাবে। ইউন অনেকবার করে রিকোয়েস্ট করলে গুচেন বলে সবার সামনে তোমাকে বউ হিসেবে পরিচয় দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। কথাটা বলে গুচেন ওখান থেকে চলে যায়, আর গুচেনের ওপর তখন ইউন খুব রেগে যায়। এরপরে যেখানে ওই চ্যারিটি অকশনটা হবে সেখানে ইউন চলে এসেছে। ও এখানে এসে দেখে যে একটা পাস লাগবে ওর ভেতরে এন্ট্রি নেওয়ার জন্য, আর যে পাসটা কোনোভাবে ইউনের কাছে নেই, তাই ওর একটা পাস জোগাড় করতে হবে ভেতরে ঢোকার জন্য। এরপরে এক বড় একজন ফিল্ম স্টারকে দেখা যায় যার নাম মুয়ান। মুয়ান যখন ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ফোনে কথা বলছিল ওখানে ইউন চলে আসে পাস খোঁজ করতে। ইউন দেখতে পায় মুয়ানের পকেটে একটা পাস রয়েছে, তাই সেটাই ইউন চুরি করতে চায়। তখনই দেখা যায় মুয়ান আজকে এই চ্যারিটি অকশনে এসেছে শুধুমাত্র ওই রাজ্যের ফলকটার জন্য। ঠিক সেই সময় ইউন ওই পাসটা চুরি করতেই যাবে, তবে দেখা যায় মুয়ান সেও কিন্তু অনেক বড় ফাইটার, তাই মুয়ানের কাছ থেকে ওটা নেওয়ার জন্য ইউনকে অনেক কষ্ট করতে হচ্ছে। তবে শেষমেশ ইউন ওটা নিয়েই নেয়। এসবের মধ্যে ইউনের মুখের কাপড় সরে গেলে তখন মুয়ান ইউনের দিকে অবাক হয়ে তাকায়, আর মুয়ানের চোখের সামনে ভেসে ওঠে 1000 বছর আগেকার নানগংয়ের মুখটা। যেদিন নানগংকে সবাই মিলে আক্রমণ করেছিল আর নানগং মারা গিয়েছিল সেদিন মুয়ান ওই একই জায়গায় ছিল। নানগংয়ের মৃত্যু দেখে সেদিন অনেক কষ্ট পেয়েছিল মুয়ান, সেই জন্য ইউনকে আজকে দেখে অনেক অনেক খুশি হয়ে যায় মুয়ান। মুয়ান বলে তোমার যেটা আগে লাগবে সেটা বলতে পারতে, আমি তোমাকে এমনি এমনি দিয়ে দিতাম, আর আমরা এই পাশে দুজন মিলে যেতে পারি। এটা শুনে ইউন রাজি হয়ে যায়। এরপরে সেই চ্যারিটি অকশন দেখা যায় যেখানে গুচেন চলে আসে, আর তার আগে থেকেই গুশেন মানে ওর ভাই ওখানেই ছিল।
গুশেন এখন ওর বড় ভাই গুচেনকে একদম সহ্য করতে পারে না, কারণ গুচেন ওর ভালোবাসা ইউনকে বিয়ে করেছে। কিছুক্ষণ পরেই ফিল্ম স্টার মুইয়ান ওখানে চলে আসে আর সমস্ত প্রেসের লোকেরা ওকে ঘিরে ধরে। মুইয়ান তো সাথে করে এখন নিয়ে এসেছে ইউনকে। মুইয়ানের সঙ্গে ইউনের কি সম্পর্ক সেটা সবাই জিজ্ঞাসা করে, তবে ওরা কিছুই বলে না। এদিকে এদের দুজনকে একসঙ্গে দেখে গুচেন আর গুশেন ওরা দুজন হা করে ওদের দিকে তাকিয়ে থাকে, কারণ হঠাৎ করে ইউন এই মুইয়ানের সঙ্গে এই পার্টিতে এসেছে, যেটা ওরা দুজন তো কিছুতেই বিশ্বাস করতে পারে না। ওরা দুজন মিলে একসঙ্গে যখন পার্টির ভেতরে চলে আসে তখন হঠাৎ করেই ইউন পড়ে যাচ্ছিল, আর ওকে ধরার জন্য তিনজন হাত বাড়ায়, মুইয়ান, গুচেন আর গুশেন। তবে ইউন সে তো ফাইটার, তাই একা একাই পড়ে যায় আবার একা একাই উঠে যায়। বেচারা তিনজন মিলেই ইউনকে বাঁচানোর জন্য একদম এগিয়ে এসেছে। মুইয়ান বলে, তোমরা কি একে অপরকে চেনো? ইউন বলে, না, আমরা তো একে অপরকে চিনি না। এটা শুনে গুচেন আর গুশেন খুব রেগে যায়। এরপর ইউন যখন সেই রাজ্যের ফলকটা দেখছিল, গুচেন এসে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো বলো তো? ইউন বলে, তুমি তো বলেছিলে যে সবার সামনে তুমি আমাদের রিলেশনটা রিভিল করবে না, তাই আমি এখানে কি করছি সেটা জেনেও তোমার লাভ নেই। এটা শুনে গুচেন তো রেগে যায় ওর ওপর। কিছুক্ষণ পরে সে মুইয়ান জিজ্ঞাসা করে, কি করছো তুমি? তোমার কি এই ফলকটা চাই? ইউন বলে, হ্যাঁ, আমি ঠিক করেছি যে এটা আমাকে নিতেই হবে। মুইয়ান বলে, ঠিক আছে, এটা আমি তোমার জন্য বিডিং করব। ইউন মনে মনে ভাবে যে ওর কাছে তো সত্যি বেশি টাকা নেই, তাই যদি মুইয়ান ওকে এটা এনে দিতে পারে তাহলে ভালোই হবে। এরপরে সেই অকশন শুরু হয়ে যায়, যেখানে ওই ফলকটাই প্রথমে আনা হয়। যে সব থেকে বেশি দাম দিতে পারবে সেই এই ফলকটা কিনে নিতে পারবে। সেখানে সবাই এত এত দাম দিচ্ছিল, এটা দেখে ইউন একদম অবাক হয়ে যায়। আর মুইয়ানকেও সেই জন্য এটা কিনতে বারণ করে, কারণ মুইয়ানের থেকে ও এত টাকা নিতে পারবে না। হঠাৎ করে গুচেন 20 কোটি টাকা দিয়ে এটা কিনে নিতে চায়, যেটা দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়। আর শেষমেশ গুচেন সেই এটা কিনতে পারে। ওখান থেকে ফেরার সময় মুইয়ান বলে, তুমি আমায় আটকালে কেন? আমি 20 কোটি টাকা দিয়ে ওটা কিনতেই পারতাম। কিন্তু ইউন কারোর থেকে এতটা টাকার জিনিস কোনোভাবেই নিতে পারবে না। মুইয়ান তখন উইচ্যাটের ব্যাপারে শিখিয়ে দেয় ইউনকে, যাতে ইউনের সঙ্গে ও ফোনে ফোনে কথা বলতে পারে। এই ব্যাপারটা তো ইউনের অনেক ইন্টারেস্ট লাগে। ওরা যখন পার্টি থেকে বেরোয়, প্রেসের লোকেরা ওদের ঘিরে ধরে কি সম্পর্ক ওদের মধ্যে এটা জানার জন্য। ইউন তো প্রচন্ড ঘাবড়ে যায় যে এত লোক কি করছে এখানে। তখনই গুচেন এসে ইউনকে সবার মধ্যে প্রোটেক্ট করে, যেটা দেখে ইউন খুব অবাক হয়ে যায়। আর মুইয়ান এটা দেখে অনেক স্যাড হয়ে যায়, কারণ গুচেন সবার সামনে থেকে ইউনকে ওখান থেকে নিয়ে চলে যায়। মুইয়ান বুঝতে পারে গুচেন আর ইউনের মধ্যে কিছু সম্পর্ক তো আছেই। তখনই ফ্ল্যাশব্যাকে 1000 বছর আগেকার ঘটনা দেখানো হয়, যে দিন নানগংকে সবাই মিলে আক্রমণ করছিল আর যুদ্ধ চলছিল। তখন নানগংকে বাঁচানোর জন্য মুইয়ান ওখানে চলে আসে। তবে মুইয়ানকেও সব সৈন্যরা অনেকভাবে আক্রমণ করছিল। মুইয়ান যখন দূর থেকে দেখতে পায় নানগংয়ের বুকে তীর ছোড়া হয়েছে, এটা দেখে মুইয়ান অনেক অনেক কষ্ট পায়, কারণ মুইয়ান ছিল ওই রাজ্যের সেনাদের প্রধান। এভাবেই নানগং যখন ওখানে মরে যায় আর হাতে ওর ফলকটা ছিল, ওর সামনেই মুইয়ান পড়ে যায়, কারণ মুইয়ানকেও সবাই মিলে খুব বাজেভাবে আক্রমণ করেছে, তাই মুইয়ানেরও সময় শেষ হয়ে আসছে। আর ঠিক এভাবেই মুইয়ান নানগংয়ের কাঁধে মাথা রেখেই মারা যায়। আর দুজনের রক্ত যখন ওই ফলকের ওপর পড়ে, তখনই ফলকটা জ্বলে ওঠে। এই কথাটাই তখন মনে পড়ে যায় মুইয়ানের। অন্যদিকে গুচেন আর ইউন যখন বাড়িতে চলে আসে, ইউনের মনে হয় ওই ফলকটা নেওয়ার জন্য, যেটা গুচেনের হাতেই আছে। গুচেন তখন ওই বাক্সটা ইউনকে দিয়ে দেয়, যেটা দেখে ইউন খুব খুশি হয়ে যায়। গুচেন বলে, আচ্ছা, এটা তোমার কেন লাগবে, যে জন্য তোমার মুইয়ানের কাছেও যেতে হয়েছিল? ইউন বলে, এটা এমন একটা জিনিস যেটা আমার বাবা আমার জন্য রেখে গিয়েছিল। গুচেন তখন মনে মনে ভাবে যে ইউন হয়তো ওর বাবাকে খুব মিস করছে, আর এটার সঙ্গে ওর বাবার কোনো স্মৃতি জড়িয়ে আছে। এটা বুঝতে পেরে গুচেন তখন পুরোটাই দিয়ে দেয় ইউনকে, যেটা পেয়ে ইউন ভীষণ খুশি হয়ে যায়। গুচেন বলে, এবার আমাদের ডিভোর্স করে নেওয়া উচিত। এটা শুনে ইউন আবার অবাক হয়। গুচেন বলে, গ্র্যান্ডমায়ের কথাতেই আমি তোমাকে বিয়ে করেছিলাম, তবে আমার মনে হয় এইবার এই সম্পর্কটাকে শেষ করা উচিত, আর এরপরে তুমি গো ফ্যামিলি থেকে চলে যেও। ইউন বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তোমাকে যতটা খারাপ মানুষ ভেবেছিলাম, তুমি আসলেই ততটা খারাপ নয়, তুমি খুব ভালো, তোমার সাথে যেন সব সময় ভালো হয়। কথাটা বলে ইউন ওখান থেকে চলে যায়, যেটা শুনে গুচেন একটু খুশি হওয়ার সাথে সাথে স্যাডও হয়ে যায়।
ইউন রুমে এসে ওই ফলকটা হাতে নিয়ে আবারও 1000 বছর আগে ফিরতে চায়, কিন্তু ও দেখে ও কোনোভাবেই ফিরতে পারছে না। আসলে 1000 বছর আগে তো ও মারাই গেছে, মারা গিয়েই তো এই ইউনের শরীরে এসেছে। ইউন অনেক করেই চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই সফল হয় না। সেই দিন রাতেই নানগং স্বপ্নে দেখতে পায় ইউনকে। ইউন নানগংকে বলে যে তুমি 1000 বছর আগে মারা গিয়ে আমার শরীরে এসেছো, কারণ এই জন্মে আমি মারা গেছি অলরেডি। আমি তো আর আমার প্রতিশোধ নিতে পারবো না, তুমি প্লিজ আমাকে সাহায্য করো। আমার বাবার মৃত্যু হয়েছে এই গু ফ্যামিলির জন্য। এই যে আমার হাতে তোমার ওই ফলকটার অর্ধেক অংশ দেখছো, এটা আমি খুঁজে পেয়েছিলাম। এটার পেছনে জড়িয়ে রয়েছে আমার বাবার মৃত্যু, আর সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। সবটা জেনে নানগং অনেক অবাক হয়ে যায়, আর তখনই নানগংয়ের ঘুম ভেঙে যায়। এরপর নানগং ঠিক করে যে ইউনের বাবার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ ও নেবেই, আর তদন্ত করবে যে ওর বাবা আসলে কিভাবে মারা গিয়েছিল। তখনই গুশেন চলে আসে ইউনের সঙ্গে দেখা করতে, আর ইউন তখন গুশেনকে মারতেই যাবে, তবে আজকে গুশেনকে ও কোনোভাবেই মারতে পারে না। গুশেন বলে, তুমি সেদিন পার্টিতে মুয়ানের সাথে কি করছিলে? কথাটা বলে গুশেন ইউনকে কিস করতেই যাবে, তবে ইউন দূরে সরে যায় আর বলে, তুমি কি আগের দিনের মতো আবারও মার খেতে চাও? কথাটা বলে ও যখনই ওখান থেকে পালাতে যাবে দেখতে পায় দরজাটা লক হয়ে রয়েছে। আসলে গুশেন দরজাটা লক করে রেখেছে। গুশেন বলে, তুমি যদি এখান থেকে বেরোতে চাও তাহলে আমাকে একটা কিস করো, কিন্তু এটা তো কোনোভাবেই ইউন করবে না। ইউন এসে গুশেনকে তখন চড় মারে, যেটা দেখে গুশেন অনেক অবাক হয় আর বলে, তোমার মধ্যে কি একটু মন বেঁচে আছে ইউন? ইউন বলে, আমি এখন তোমার সিস্টার ইন ল হই। গুশেন তখন চিৎকার করে বলতে থাকে, কেন তুমি আমার সাথে এমন করলে? কেন তুমি গুচেনকে বিয়ে করলে? এমন ঘরে যেন চিৎকার না করতে পারে গুশেন, তাই ইউন ওর মুখটা চেপে ধরে। আর তখনই গুচেন ওদের দুজনকে এইভাবে একসাথে দেখে ফেলে। কিছুক্ষণ পরে গুচেন ডিভোর্স পেপার নিয়ে চলে আসে। গুশেন ভাবে যে আজকে তো গুচেন ওদের দুজনকে একসাথে দেখে ফেলেছে, তো এখন কোনো কিছু লুকিয়ে করতে হবে না। গুচেন তখন ওই ডিভোর্স পেপারে সাইন করে ইউনকে ওটা দিয়ে দেয়। ডিভোর্স পেপারের কথা শুনে গুশেন খুব অবাক হয়ে যায়। নানগংয়ের তখন মনে পড়ে যায় ও ইউনকে কথা দিয়েছিল ওর বাবার মৃত্যু কিভাবে হয়েছে সেটার ব্যাপারে ও দেখবে, আর সেই জন্য তো ওকে এই বাড়িতেই থাকতে হবে। ইউন তখন গুচেনের সামনে ডিভোর্স পেপারটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেয়, যেটা দেখে গুচেন গুশেন দুই ভাই খুব অবাক হয়ে যায়। ইউন বলে, আমি তোমাকে কখনোই ডিভোর্স দেব না, যেটা শুনে গুচেন খুব অবাক হয়। পরের দিন সকাল হয়ে গেলে ইউন চলে যায় গু ফ্যামিলিদের যে বড় 5 স্টার হোটেল আছে সেখানে, আর ওখানে গিয়েই এক ম্যানেজারের সঙ্গে দেখা হয়ে যায় ইউনের। এদিকে গুচেন যখন অফিসে যাবে বলে বেরোচ্ছিল, তখনই ওর কাজিন বোন যার নাম বাইলান, সে বলে, আমার মনে হয় যে সিস্টার ইন ল তোকে ভালোবেসে ফেলেছে, আর সেই জন্যই তোকে ডিভোর্স দিতে রাজি হয়নি। এটা নিয়ে অনেক মজা করতে থাকে বাইলান। তবে গুচেন এটা শুনে অনেক খুশি হয়ে যায় যে সত্যি সত্যি কি তাহলে ইউন ওকে ভালোবেসে ফেলেছে। এদিকে ইউনকে ম্যানেজার সেই জায়গাটাতে নিয়ে আসে যেখানে ইউনের বাবা মারা গিয়েছিল। ইউন তখন ওই জায়গাটাতে হাত রেখে এটা দেখার চেষ্টা করে যে আসলে কি হয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন ইউন এসেছিল ওর বাবার সঙ্গে এই হোটেলেই দেখা করতে। তখন ইউনের বাবা সেই ফলকের অর্ধেক অংশ ইউনকে দিয়ে দেয় আর বলে, এটা তুমি সবসময় তোমার সাথে রাখবে। এটা প্রায় 1000 বছরের পুরনো, এটা তুমি সাথে রাখলে তোমার কখনো বিপদ হবে না। ইউন বলে, কিন্তু এটা তুমি আমাকে কেন দিচ্ছ এখন? ওর বাবা বলে, আসলে কোম্পানির অবস্থা ভালো নয়, আর তার সাথে এটা অনেক অনেক বেশি দামি, তুমি এটা তোমার কাছে যত্ন করে রেখে দাও। আসলে এই পুরো হোটেলের ব্যবসাটা ইউনের বাবা আর গুচেনের দাদু একসঙ্গে সামলাতো, তবে বিজনেস ভালো যাচ্ছে না এসব ভেবে ইউনের বাবা তখন এটা ইউনকেই দায়িত্ব দিয়ে দেয় রাখার জন্য। কিন্তু তার কিছুক্ষণ পরেই ইউন জানতে পারে ওর বাবা নাকি ওই হোটেলের অনেক ওপরতলা থেকে পড়ে গেছে। এবার এটা মার্ডার নাকি সুইসাইড সেটা তো ইউন বুঝতে পারে না, তবে নিজের বাবাকে হারিয়ে সেদিন অনেক অনেক কষ্ট পেয়েছিল ইউন। সবটা জানতে পেরে নানগংয়ের চোখেও জল চলে আসে, তবে ইউন জানতে পারে না আসলে ইউনের বাবা কেন এইভাবে মরে গেল। এরপরে ওই হোটেলের রেস্টুরেন্টে বসে ইউন যখন কান্না করছিল তখনই ওখানে গুচেন চলে আসে। গুচেন ঠিক করে ও ইউনের সঙ্গে বসে কথা বলবে। ওরা দুজনে হোটেলের ভেতরে যখন একসঙ্গে হাঁটতে থাকে ইউন ভাবে সত্যি কি গুচেন জড়িয়ে আছে ইউনের বাবার মৃত্যুর পেছনে। গুচেন বলে, এখন তোমার আগের থেকে বেটার লাগছে? কথাটা বলে একটা টিস্যু এগিয়ে দেয়। আসলে গুচেন এটা করছে যাতে ইউন আর কান্না না করে। এটা বুঝতে পেরে ইউন অনেক অবাক হয়ে যায়।
সেদিনই যখন রাত হয়ে যায়, ইউন তখনও হোটেলের ভেতরেই ছিল। তবে ও বাইরে তাকিয়ে দেখতে পায় গুচেনকে কিছু লোক এসে পিঠে ছুরি ধরে আর ওকে কিডন্যাপ করে নিয়ে যেতে চায়। এটা দেখে ইউন তাড়াতাড়ি চলে আসে গুচেনকে বাঁচাতে। তবে তখনই একটা লোক ইউনকে কারেন্ট শক দেয় আর সেখানে ইউন অজ্ঞান হয়ে যায় আর ওদের দুজনকেই এভাবে কিডন্যাপ করা হয়। অন্যদিকে বাইলান যখন ওর গ্র্যান্ডমায়ের সঙ্গে দেখা করতে আসে, ও এসে দেখতে পায় গ্র্যান্ডমা উঠে বসে আছে, যেটা দেখে বাইলান খুব অবাক হয়ে যায় আর খুশিও হয়। তবে গ্র্যান্ডমা নিজেকে অনেক কম বয়স ভাবছে আর ভাবছে সবে ওর বাচ্চা হয়েছে। গ্র্যান্ডমা নিজের ছেলে মেয়েদেরকে তখন খুব ছোট রূপে দেখতে পাচ্ছিল। এসব দেখে বাইলান অনেক অবাক হয়ে যায়। এদিকে ইউন আর গুচেনকে তো কিডন্যাপ করে রাখা হয়েছে আর গুচেন তখন নিজের মুখের বাঁধন অনেক কষ্ট করে ছাড়াবে। আর এরপরে ও যখন ইউনেরটা ছাড়তে যাবে তখনই ইউনের জ্ঞান ফিরে আসে। ইউন এটা দেখে খুব অবাক হয়ে যায় যে গুচেন ওর এত কাছাকাছি কি করছিল। এরপর গুচেন ইউনের মুখের বাঁধনটাও নিজের মুখ থেকে খুলে দেয় আর তাতে করে ওরা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। এরপর ওরা একে অপরের সঙ্গে কথা বলে যে কিভাবে ওরা এখান থেকে পালাবে। তখনই গুন্ডাগুলো ওদেরকে জেগে থাকতে দেখে চলে আসে ওদের কাছে। আসলে গুচেনকে ওরা কিডন্যাপ করেছিল কারণ গুচেনের অনেক ব্যাংক ব্যালেন্স আছে আর সেই টাকা পাওয়ার জন্য। যখনই ওরা গুচেনকে খুব মারবে বলে ওখান থেকে নিয়ে উঠে যাচ্ছিল, সেই সময় দুজন মিলে ওই গুন্ডাগুলোকে মারতে শুরু করে। আসলে তো ইউন সে তো প্রচন্ড ভালো যোদ্ধা। গুচেন বেশি লড়াই করতে পারে না কারণ ওকে খুব বাজেভাবে পেটে আঘাত করেছে। তাই ইউন সবাইকে মেরে ওখানেই শুইয়ে দেয়। গুচেন অবাক হয়ে বলে, তুমি এতজনের সঙ্গে কিভাবে ফাইট করলে? আমার তো তোমার ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। ইউন বলে, আমার ব্যাপারে এমন অনেক জিনিস আছে যেটা তুমি এখনো জানো না। গুচেন বলে, থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। এবার থেকে আমিও তোমাকে জানার চেষ্টা করব। তখনই একটা লোক ছুরি নিয়ে যখন ইউনকে অ্যাটাক করতেই যাবে, এটা যখন গুচেন দেখতে পায়, ও ইউনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর পুরো ছুরিটা ওর নিজের পেটে ঢুকে যায়। এসব দেখে ইউন তো অনেক ভয় পেয়ে যায় আর ওই লোকটাকে খুব মারে। তবে গুচেনের পেটে ছুরি ঢুকে যাওয়ায় গুচেনের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই গুচেনকে হসপিটালে দেখতে পাওয়া যায় আর ওর জ্ঞানও ফিরে এসেছে। ও ঘুম থেকে উঠেই দেখতে পায় যে ইউন ওই বেডেরই মাথা রেখে শুয়ে আছে, যেটা দেখে গুচেনের খুব ভালো লাগে। ঠিক সেই সময়ই ইউনের ঘুম ভেঙে যায় আর ও তখন বলে, তোমার কিন্তু শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। ডাক্তার বলেছে তোমাকে ভালো ভালো খাবার খেতে হবে আর রেস্ট নিতে হবে। তারপর ইউন গুচেনের পালস রেট চেক করে আর বুঝতে পারে যে গুচেনের আসলে হার্টবিট অনেক বেশি বেড়ে গেছে, কারণ ইউনের কাছাকাছি গুচেন এখন খুব নার্ভাস ফিল করছে। ঠিক সেই সময়ই ওখানে মুয়ান চলে আসে ফুল নিয়ে দেখা করতে, যাকে দেখে গুচেন মোটেই খুশি হয় না। মুয়ান ফুলটা তো আনে কিন্তু গুচেনকে নয়, দেয় সেটা ইউনকে। এটা তো কোনোভাবেই গুচেন মেনে নিতে পারে না। ও তাড়াতাড়ি করে ফুলটা ওখান থেকে সরায় আর মুয়ানকে তো একদমই এখানে পছন্দ করছে না। তবে মুয়ান এখানে বসে পড়ে গুচেন আর ইউনের সঙ্গে কথা বলবে বলে আর বলে, আমি তোমাকে বাঁচিয়েছি। গুচেন এটা শুনে বলে, ও আমাকে বাঁচিয়েছে? ইউন বলে, হ্যাঁ। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইউন যখন দেখতে পায় গুচেনকে কিডন্যাপ করছে, ও নিজের লোকেশন পাঠিয়ে দেয় মুয়ানকে। আর তারপরে সেই ছুরি লাগা অবস্থায় ইউন যখন গুচেনকে নিয়ে ওখান থেকে বেরোচ্ছিল, তখন সেই লোকেশন ফলো করতে করতে মুয়ানই ওখানে চলে আসে। আর গুচেনের অবস্থা তখন এতটাই খারাপ হয়ে যায় যে গুচেনকে হসপিটালে মুয়ান নিজেই ভর্তি করে। কিন্তু এটা জানতে পেরেও গুচেন একটু খুশি হয় না, কারণ মুয়ানের সঙ্গে ইউন তো অনেক ক্লোজ। ওদের দুজনকে একসাথে কথা বলতে দেখে গুচেনের অনেক জেলাসি হচ্ছে। সেই দিন রাতের বেলা ইউন যখন বাড়িতে আসে, ওর মনে পড়ে যায় গুচেন ওর কত কাছাকাছি এসেছিল আর এই ব্যাপারটা মনে পড়তেই ইউনের বেশ ভালো লাগে। তখনই ওখানে গুচেন চলে আসে আর বলে, এই ফ্যামিলি বিজনেস এখন থেকে আমি সামলাবো। দেখো ইউন, এখন পুরো সমস্ত দায়িত্ব আমার ওপর, আমি বস হয়ে গেছি। এবার তো আমাকে বিয়ে করতে তোমার অসুবিধা নেই, তুমি গুচেনকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করো। ইউন বলে, আর শুধু এইটা পাওয়ার জন্যই তুমি তোমার দাদা আর আমাকে কিডন্যাপ করিয়েছো? গুচেন অবাক হয়ে বলে, তুমিও কিডন্যাপ হয়েছিলে? তোমার কোথাও লাগেনি তো? ওরা তোমার কিছু করেনি তো? ইউন বলে, আমার প্রতি আর তোমার কোনো সিম্প্যাথি দেখাতে হবে না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আমাকে আমার মতোই থাকতে দিতে। ইউন তোমাকে একটা সময় ভালোবাসতো, কিন্তু এখন তোমায় আর ভালোবাসে না। আর প্লিজ, একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তুমি এতটাও নিচে নেমো না। এসব বন্ধ করো, আমার আর ভালো লাগছে না। কথাটা বলে ইউন ওখান থেকে চলে যায়। তবে কোনোভাবেই এটা গুচেন মেনে নিতেই পারে না।
পরের দিন মুয়ান ইউনকে আলাদা করে ডেকে পাঠায়। ইউন বলে, তুমি আমাকে এই ফিল্ম স্টুডিওতে কেন ডেকেছো? মুয়ান বলে, কারণ আমি তোমাকে একটা অন্যরকম কিছু জিনিস দেখাতে চাই, যেটা ছিল একটা হিস্টোরিক্যাল ড্রামা শুটিং করার প্লেস। ইউন বলে, জায়গাটা কত সুন্দর না, কোনো যুদ্ধ নেই, কোনো রক্ত নেই, কোনো ঝামেলা নেই। মুয়ান বলে, 1 বছর আগে লিয়াং বংশেও যদি এমনটা হতো। এই কথাটা শুনে নানগং মানে ইউন খুব অবাক হয়ে যায়। মুয়ান বলে, জেনারেল, আমি আপনার জন্য সমস্ত কাজ করতে প্রস্তুত। এটা শুনে নানগং প্রচণ্ড অবাক হয়ে যায়। মুয়ান বলে, দক্ষিণের আর্মি ক্যাম্পের আমি লিডার ছিলাম, আমার কথা আপনার মনে আছে? এসব শুনে একদম অবাক হয়ে যায়। ইউন বলে, তুমি এখানে কিভাবে? আমি যেমন 1 বছর অতীত থেকে এখানে এসেছি, তুমিও কি ঠিক একইভাবে এসেছো? মুয়ান বলে, আমার কথা হয়তো আপনার মনে নেই, কারণ আর্মি তো অনেকজনই ছিল, কিন্তু আপনার কথা আমার খুব মনে আছে, কারণ আপনি ছিলেন সেই সময়কার শ্রেষ্ঠ যোদ্ধা। ইউন সেই 1000 বছর পুরনো একজন মানুষকে পেয়ে ভীষণ খুশি হয়েছে। ইউন বলে, তাহলে তুমি কিভাবে টাইম ট্রাভেল করে এখানে আসলে? মুয়ান বলে, যেদিন আপনি মারা গিয়েছিলেন সেদিন আপনাকে বাঁচানোর জন্য আমি অনেকগুলো তীর আমার শরীরে নিয়েছিলাম, আর আপনার কাঁধে মাথা রেখেই আমার মৃত্যু হয়েছিল। আর তারপর যখন আমি চোখ খুললাম, আমি নিজেকে এভাবে খুঁজে পেলাম। আর এই মুয়ানের শরীরে আমি এসেছি, যে কিনা এখনকার বড় ফিল্ম স্টার। আমিও ঠিক আপনার মতোই ভাবি যে কেন আমি 1000 বছর ভবিষ্যতে এসেছি। তবে আপনাকে যেদিন দেখতে পেয়েছিলাম সেদিন আমি খুব খুশি হয়েছি। ইউনও খুব খুশি হয় আজকে মুয়ানের আসল পরিচয় জানতে পেরে। ইউন বলে, আমাকে আর আপনি করে বলতে হবে না, তুমি বলতে পারো, আর এখন থেকে আমরা একে অপর ভালো বন্ধু। এটা শুনে মুয়ান অনেক খুশি হয়ে যায়। এরপরে ওরা দুজনে চলে আসে একটা রেস্টুরেন্টে, আর সেখানে এসে একসাথে গল্প করতে থাকে। ইউন বলে, আচ্ছা, লিয়াং বংশের তারপর কি হয়েছিল তুমি কিছু জানো? মুয়ান বলে, আমি ইতিহাস বই পড়ে যতটুকু জানতে পেরেছিলাম, তারপরে লিয়াং বংশ শেষ হয়ে গিয়েছিল। এটা শুনে খুব মন খারাপ হয়ে যায় ইউনের, কারণ লিয়াং বংশের হেড ছিল ইউনের বাবা, মানে নানগংয়ের বাবা। ইউন তখন সেই ফলকটা দেখায় আর বলে, আমি বুঝতে পেরেছি, এটার জন্যই আমি টাইম ট্রাভেল করে এখানে এসেছি, আর আমি ইউনকে কথা দিয়েছি ওর বাবার মৃত্যুর বদলা নেব। মুয়ান বলে, ঠিক আছে, আর আমি তোমাকে সাহায্য করব। ঠিক তখনই ইউনের সঙ্গে দেখা করতে ওখানে গুচেন চলে আসে। তবে গুচেন মোটেই এদের দুজনকে একসাথে বসে থাকতে দেখে পছন্দ করে না। গুচেন এসে ইউনের হাতটা শক্ত করে ধরে। ইউন বলে, তুমি একদম চিন্তা করো না মুয়ান, আমাদের মধ্যে যে প্রমিসটা হয়েছে সেটা কিন্তু আমরা রাখবো। গুচেন এটা শুনে অবাক হয়ে যায়, ওদের মধ্যে আবার কি প্রমিস হয়েছে? তখন গুচেনও ওখানে বসে পড়ে ওদের মধ্যে আসলে কি কথা হচ্ছিল সেই ব্যাপারগুলো জানবে বলে। গুচেন বলে, আচ্ছা, তোমাদের মধ্যে দেখা হয়েছিল কবে প্রথম? মুয়ান বলে, সেটা তো অনেক অনেক বছর আগেকার কথা, আর আমি যদি সত্যি বলি তাহলে তুমি অনেক ভয় পেয়ে যাবে। ইউন বলে, হ্যাঁ, মুয়ান আমার অনেক অনেক বছর আগেকার বন্ধু। এসব শুনে গুচেনের তো খুব রাগ হয়, ওদের মধ্যে এত বন্ধুত্বতা কবে থেকে হয়েছে? মুয়ান বলে, আচ্ছা গুচেন, আমাদেরকে কি একটু গল্প করার সময় দিতে পারবে? তখনই গুচেন পেটে ব্যথার নাটক করে, কারণ ওর পেটে ছুরি ঢুকেছিল। গুচেন এটা করে যাতে ইউন ওকে একটু বেশি বেশি করে কেয়ার করে। ইউন তখন নিজের হাতে করে গুচেনকে খাইয়ে দেয়, যে ব্যাপারটা মুয়ানের আবার একদম ভালো লাগে না, কারণ মুয়ান সে মনে মনে ইউনকে খুবই ভালোবাসে। সেই জন্য ওদের দুজনকে এইভাবে দেখে মুয়ানেরও জেলাসি হচ্ছে। পরের দিন গুচেনকে দেখা যায় ও তখন অফিসে মিটিং করছিল। সেই সময় ওর বোন বাইলং এসে বলে, একটা খারাপ খবর আছে। রিসেন্টলি একটা নিউজ খুব ভাইরাল হয়েছে, যেটা হচ্ছে গুচেনের হোটেলে খাবার খেয়ে একটা 16 বছরের ছেলের নাকি কিডনি আর লিভার ফেলিওর হয়ে মারা গেছে। আর একটা ডক্টর সেটা প্রমাণ করতে পেরে প্রেসের সামনে গুচেনের হোটেলের নামটাও নেয়। এই নিউজ শোনার পরে ওই 16 বছরের ছেলেটার মা বাবা তো অনেক বেশি রেগে যায় গুচেনের হোটেলের ওপর, কারণ ওই হোটেলের খাবার খেয়েই ফুড পয়জনিং হয়ে তাদের ছেলে মারা গেছে। এরপরে গুচেনের হোটেলে প্রেস থেকে অনেক লোকজন আসে, আর সবাই মিলে গুচেনের হোটেলকে নেগেটিভ রিভিউ দিতে শুরু করে। এটা তো ব্যবসার জন্য খুবই খারাপ, যেটা বুঝতে পেরে সবাই অনেক চিন্তায় পড়ে যায়। মুয়ানের সন্দেহ হয় যে কি এমন খাবার খেয়েছে যেটাকে লিভার কিডনি একদিনের মধ্যে খারাপ হয়ে মারা গেল। নিশ্চয়ই ছেলেটার শরীরের মধ্যে অন্য কোনো রোগ ছিল, না হলে তো এমনটা হঠাৎ করেই সম্ভব হয় না। ইউন বলে, কিন্তু সেটা তো আমাদেরকে প্রমাণ করতে হবে, আমরা প্রমাণ করব কি করে? তখনই ওখানে গুশেন চলে আসে। ইউন বলে, গুশেন তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমার সঙ্গে আমাদের কোনো কথা নেই। গুশেন বলে, আমি একটা ইনফরমেশন জানি যেটা পেলে তোমাদের সাহায্য হবে। আমি হয়তো তোমার চোখে ভালো মানুষ নই, তবে এই হোটেলের ব্যবসাটাকে আমিও খুব ভালোবাসি। এটা আমার পরিবারের ব্যবসা, আমি কি করে এর খারাপ চাইবো?
আমাকে প্লিজ তোমরা একটু বিশ্বাস করো, আমি তোমাদের সাহায্য করতেই এসেছি। ইউন, তুমি তো আমাকে সেই 10 বছর বয়স থেকে চেনো, তোমার কি আমার ওপর এইটুকু বিশ্বাস নেই? ইউনের তখন মনে পড়ে যায় যে সত্যি সত্যি একটা টাইমে ইউন আর গুশেন একে অপরকে খুব ভালোবাসতো, আর গুশেন ইউনকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো। এই কথাটা মনে পড়ে ইউন তখন গুশেনকে বলে, বলো কি জানো? গুশেন বলে, আমি ওই ডক্টরের ব্যাপারে ইনভেস্টিগেশন চালিয়েছি। ওই ডক্টরটা ওই হসপিটালে কিছুদিন হয়েছে জয়েন করেছে, তবে পড়াশোনা চলাকালীন এই ছেলেটা খুবই বাজে ছিল, টাকার জন্য নাকি একটা মানুষকেও খুন করেছিল। আমার মনে হয় এই ডাক্তারটা আসলেই খারাপ। ইউন বলে, তাহলে তো আমাদের এক্ষুনি যেতে হবে। এরপর ইউন যখন ওদের সঙ্গে যাবে ঠিক করে, তখন গুশেন আর মুয়ান নিজেদের মধ্যে লড়াই শুরু করে, কে ইউনের পাশে বসবে সেটা নিয়ে। মুয়ান বলে যে আমি ইউনকে প্রোটেক্ট করার জন্য রয়েছি। গুশেন আবার ইউনের কাছাকাছি অন্য ছেলে আসবে সেটা কোনোভাবেই মেনে নিতে পারে না, কারণ গুশেন এখনও ইউনকেই ভালোবাসে। এদিকে ওদের ঝগড়াকে তো ইউন একেবারেই পাত্তা দেয় না। শেষমেশ মুয়ান সেই ইউনের পাশে বসে আর গাড়ি চালাতে হয় গুশেনকে। ওরা তিনজন মিলে চলে আসে একটা ফেরি ঘাটে, আর সেখানে ওয়াংহাও নামের ওই ডাক্তারটাকে খুঁজতে চায়, কারণ এখানেই ওই ডাক্তারটার লাস্ট লোকেশন দেখা গেছে। তখনই সেই ডাক্তারটাকে ওরা দূরে ফোনে কথা বলতে দেখে। আসলে এই ডাক্তারটা টাকার বিনিময়ে এই কাজটা করেছে। ওই ওয়াংহাওকে সেই তখন মুয়ান আর গুশেন সবাই মিলে পেটাতে থাকে। তবে লোকটা হাতে তখন একটা ছুরি নিয়ে নিলে সবাই খুব ভয় পায় লোকটার কাছে আসতে, আর ইউনের গলায় ধরে বলে, আমি কিন্তু একে শেষ করে দেব। গুশেন তখন বলে, ইউনের কোনো ক্ষতি হলে আমি তোকে এক্ষুনি মেরে ফেলবো। কিন্তু ইউন তখন লোকটাকে এমন ভাবে পেটায় যেটা দেখে গুশেন তো একদম অবাক হয়ে যায়। ইউনের সঙ্গে লড়াই করা তো আর যাতা ব্যাপার নয়। লোকটা তখন বলে যে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি, কারণ এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার বাচ্চা মেয়েটার অনেক শরীর খারাপ, ও হসপিটালে ভর্তি, ওর চিকিৎসার জন্য অনেক খরচ লাগবে, আর সেই জন্যই আমি টাকার বিনিময়ে কাজটা করতে রাজি হয়েছি, আর আমি কোনো ডক্টরও নই। একটা ভিডিও দেখায় যেখানে ওর বাচ্চা মেয়েটাকে নিয়ে সবাই মিলে ওকে হুমকি দিচ্ছে, লোকটা যদি ওদের কথা মতো কাজ না করে তাহলে ওর মেয়েকে শেষ করে দেবে। আর লোকটা তখন গুচেনের নাম নেয়, গুচেন নাকি ওর মেয়েকে শেষ করে দেবে এমন বলেছে। যেটা জানতে পেরে ইউন, গুশেন, মুয়ান সবাই মিলে খুব অবাক হয়ে যায়। এরপরে গুশেন আর ইউন চলে আসে অফিসে গুচেনের সঙ্গে দেখা করতে, আর গুচেনের সঙ্গে তখন ওদের দেখা হয়েও যায়। ইউন বলে, গুচেন, আমি ভাবতে পারিনি তুমি এতটা খারাপ মানুষের মতো কাজ করবে। গুশেন বলে, তুমি হোটেলে কিভাবে এতটা খারাপ চাইতে পারো, আমি তো ভাবতেই পারছি না। এসব শুনে গুচেন অনেক অবাক হয়ে যায়। বাইলান বলে, আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কিন্তু ইউন তো জানে যে গুচেন আসলেই দোষী, কিন্তু গুচেন তো বুঝতেই পারছে না আসলে কি হয়েছে, কারণ গুচেনকে এখানে পুরোটাই ফাঁসানো হয়েছে। পরের দিন মুয়ান আর ইউন চলে আসে ওই ওয়াংহাও নামের লোকটার সঙ্গে দেখা করতে, আর এসে দেখতে পায় ওই লোকটা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, যেটা দেখে ওরা দুজনেই খুব অবাক হয়ে যায়। মুয়ান তখন অ্যাম্বুলেন্সকে ফোন করতে ওখান থেকে চলে যায়, আর ইউনের তখন লোকটা কিছু একটা করে দেয় যে কারণে ইউন সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। সেই সময় ওখানে দুটো গুন্ডা চলে আসে, আর ওয়াংহাও বলে, আপনারা যা বলেছেন আমি আপনাদের কথা মতোই কাজ করেছি, এবার প্লিজ আপনারা আপনাদের ম্যাডামকে বলে দিন আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। তবুও গুন্ডাগুলো লোকটাকে ওখান থেকে নিয়ে যেতে লাগলে ইউন তখন ওই লোকগুলোকে ধরে মারে, কারণ ইউন এতক্ষণ অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করছিল, আর লোকগুলো ইউনের সঙ্গে ফাইট করে কোনোভাবেই পারে না। আর এভাবে ওই ওয়াংহাও নামের লোকটা ইউন আর মুয়ানের কাছে ধরা পড়ে যায়, আর ইউন দেখায়, চিন্তা করো না তুমি, তোমার সমস্ত কথা আমি রেকর্ড করে নিয়েছি। এখন মুয়ান আর ইউনের কাছেও পরিষ্কার হয়ে যায় যে গুচেনের নামটা ওই লোকটা সেদিন ইচ্ছে করে নিয়েছিল ফাঁসানোর জন্য। ফ্ল্যাশব্যাকে দেখা যায় গুচেনের সঙ্গে ইউনের আগেই কথা হয়েছিল, আর গুচেনকে ইউন বিশ্বাস করে, তাই গুচেনের কথা শুনে ইউন বুঝতে পেরেছে ওই লোকটা আসলেই মিথ্যে কথা বলেছে। ইউন তখন ওই লোকটার মেয়ের একটা ভিডিও দেখায় যেখানে মেয়েটার অপারেশন করানো হয়ে গেছে, আর সেই পুরো খরচা দিয়েছে গুচেন। এটা দেখে লোকটা খুব খুশি হয়ে যায় যে ফাইনালি এত টাকার খরচের অপারেশন ওর মেয়ের হয়েছে। তার জন্য ইউনকে অনেক থ্যাংক ইউ বলে, আর সাথে সাথে খুব ক্ষমাও চায়, কারণ মেয়েকে বাঁচানোর জন্য অনেক খারাপ কাজও করতে হয়েছে লোকটাকে। অন্যদিকে গুশেন আর ওর মাকে দেখা যায়, গুশেনের মা সবসময় চেয়ে এসেছে যে পুরো গু ফ্যামিলির বিজনেসের দায়িত্ব গুশেন মানে ওর ছেলে পাক, কিন্তু সেখানে তো গুচেন রাজ করে বসে আছে, এটা গুশেনের মা কোনোভাবেই পছন্দ করে না। আর এই যে লোক ঠিক করে হোটেলের ব্যাপারে খারাপ রিভিউ করা, তার জন্য একটা ছেলের মরে যাওয়া, এই সমস্ত কিছুই গুশেনের মা করিয়েছে।
ওয়াং হাওকে অনেক বেশি টাকা দিয়ে, আর সেই ম্যাম বলে যাকে ডাকছিল সেটা হচ্ছে গুশেনের মাকেই। আর এটা তো গুশেন কোনোভাবেই মেনে নিতে পারছে না যে ওর মা এত খারাপ কাজ করবে। তখনই ওখানে গুচেন চলে আসে আর বলে এক্ষুনি এখানে পুলিশ চলে আসবে, আন্টি তোমাকে তোমার শাস্তি পেতেই হবে। এটা শুনে গুশেনের মা তো প্রচণ্ড অস্থির হয়ে যায় আর ও গুচেনকে অ্যাটাক করতেই যাবে, তবে গুশেন গুচেনের সামনে চলে আসে আর ছুরিটা গুশেনের পেটেই ঢুকে যায়। যেটা দেখে গুশেনের মা অনেক কান্নাকাটি করতে থাকে, কারণ নিজের হাতে নিজের ছেলেরই এরকম অবস্থা হয়েছে। তখনই ওখানে সত্যি সত্যি পুলিশ চলে আসে আর গুশেনের মাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। তারপর সবাই মিলে গুশেনকে হসপিটালে ভর্তি করে। গুশেনের তখন খুব খারাপ লাগছিল যে ওর মায়ের জন্য ওর মুখ দেখাতে পারছে না কাউকে, ওর খুবই অপমানিত বোধ হচ্ছিল। কিন্তু আসলেই তো গুশেনের মা খুব খারাপ একজন মানুষ। গুচেন বলে থ্যাংক ইউ গুশেন, কারণ তুই আজকে আমাকে বাঁচিয়েছিস। আসলে গুশেন নিজের বড় ভাই হিসেবে গুচেনকে ভালোবাসে, কিন্তু নিজের ভালোবাসাকে বিয়ে করেছে বলে একটা রাগ হয়েছে। এরপর সেই গ্র্যান্ডমাকে দেখানো হয় যে আগের থেকে বেশ কিছু ভালো আছে আর কিছু কিছু কথাও মনে পড়ছে। গ্র্যান্ডমাকে সুস্থ হতে দেখেও ইউন আর গুচেন খুব খুশি হয়। পরের দিন ইউন চলে আসে সেই গু ফ্যামিলির যে হোটেল রয়েছে সেখানকার রেস্টুরেন্টে। আসলে অনেকদিন ঝামেলার জন্য রেস্টুরেন্টটা বন্ধ ছিল আর এখন নতুন করে সেটা শুরু হবে। তখনই মুইয়ান ফুল নিয়ে চলে আসে ইউনের সঙ্গে দেখা করতে, আর সাথে সাথে ওই ইউনের সঙ্গে অনেকগুলো ছবিও তোলে। এইদিকে ইউন সে আগে কোনোদিনও ছবি তোলেনি, আর এইভাবে যে ছবি তোলা যায় সেটা ইউনের কোনো ধারণাই ছিল না। এরপরে মুইয়ান সেই ছবিগুলো নিজের উইচ্যাটে স্টোরিতে দিয়ে দেয় যাতে সবাই দেখতে পায়, আর লিখে দেয় আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষের সাথে। কিন্তু ইউন সে তো খুবই সাধাসিধে, এইসব ফোন টোন ব্যবহার করা জানে না আর বুঝতেও পারে না। এদিকে গুচেনকে দেখা যায় ও মিটিং করছিল, আর তখনই স্টোরিতে ওই ছবি মানে মুয়ানের সঙ্গে ইউনের ছবিগুলো দেখতে পায়। যেটা দেখে গুচেনের তো রাগ হওয়ার পাশাপাশি অনেক বেশি জেলাসি হচ্ছিল। বেচারা আর মিটিংয়ে মন দিতেই পারছে না, ভাবছে কতক্ষণে ও ইউনের সঙ্গে দেখা করতে যাবে। মুয়ান এই রেস্টুরেন্টটাকে আবার ওপেন করার জন্য ও সমস্ত ফ্যান্সদের এখানে ইনভাইট করে, যাতে নতুন করে এই রেস্টুরেন্টটা সবার কাছে পরিচয় পায় আর এই রেস্টুরেন্টে বেশি বেশি করে কাস্টমার আসে। এই ব্যাপারটা বুঝতে পেরে ইউন তো অনেক খুশি হয়ে যায়। সেই দিন রাত হয়ে গেলে ইউন চলে আসে গুশেং এর সঙ্গে হসপিটালে দেখা করতে, কারণ গুশেং এর জন্য রাতের খাবার নিয়ে এসেছে ইউন। খাবারটা দিয়ে ইউন যখন চলে যাচ্ছিল গুশেন ওর হাত ধরে আর বলে তুমি প্লিজ আমার সঙ্গে কিছুক্ষণ থাকো, আমি জানি তুমি আমার সিস্টার ইন ল, আমি তোমাকে ডিস্টার্ব করব না। তো এটা শুনে ইউন ওখানেই বসে পড়ে। গুশেন বলে ইউন আই এম রিয়েলি সরি, তোমার ওপর রাগ থেকে আমি অনেক খারাপ কাজ করার চেষ্টা করেছিলাম, আমি গুচেনের ওপর বদলাও নিতে চেয়েছিলাম, তার জন্য অনেক অনেক সরি। ইউন বলে কোনো মানুষ যদি মন থেকে নিজের ভুল বুঝতে পারে তাহলে তার প্রতি আর কোনো রাগ থাকে না। আসলে গুশেন সে সত্যি সত্যি তো ইউনকে ভালোবেসেছিল, নিজের ভালোবাসাকে অন্যের হতে দেখে কেই বা শান্ত থাকতে পারে। গুশেন বলে আচ্ছা ইউন, আমি যদি বিদেশে পড়াশোনা করতে না যেতাম, তোমার কাছেই থাকতাম, তাহলে আমাদের সম্পর্কটা এখন একদম ঠিকঠাক থাকতো, তাই না? ইউন মনে মনে ভাবে ইউন যদি আজকে এটা জানতে পারতো গুশেং ওকে কতটা ভালোবাসতো তাহলে ইউন অনেক খুশি হতো, কিন্তু আমি তো ইউন নই, আমি যে নানগং। ইউন তখন খুব ফ্র্যাঙ্কলি বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আর আমাদের মধ্যে এখন বন্ধুত্বের সম্পর্ক। এটা শুনে গুশেং অনেক খুশি হয়ে যায় আর তারপর ওরা দুজনে একসঙ্গে ডিনার করে। গুশেং ইউনের দিকে তাকিয়ে বলে ইউন আমি কোনোদিনও তোমাকে ভালোবাসা বন্ধ করব না। অন্যদিকে গুচেনকে দেখা যায় ও ইউনের জন্য অপেক্ষা করছিল অনেক রাতে। এরপর হসপিটাল থেকে ইউন যখনই বাড়িতে চলে আসে গুচেন তখন ইউনের সঙ্গে কথা বলতে অনেক নার্ভাস ফিল করছিল। আসলে গুচেন মনে মনে ইউনকে ভালোবেসে ফেলেছে। ইউন বলে তুমি মনে হয় কিছু বলতে চাইছো, কি হয়েছে? গুচেন বলে আমি কালকে রাতে তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। এটা শুনে ইউন খুব খুশি হয়ে যায়। পরের দিন ইউন খুব খুশি খুশি মনে রেডি হচ্ছিল, কারণ ও মনে মনে ধরে নিয়েছে যে ও গুচেনের সঙ্গে আজকে রাতে ডেটে যাবে। কিন্তু তখনই ওর ফোনে একটা ভিডিও আসে আর যেটা দেখে একেবারে অবাক হয়ে যায় ইউন। অন্যদিকে একটা আর্ট গ্যালারি দেখা যায় যেখানে গুচেন ইউনের একটা বড় ছবি টাঙিয়ে রেখেছে ওকে সারপ্রাইজ করানোর জন্য, কারণ গুচেন আজকে ইউনকে এই আর্ট গ্যালারিতেই ডেকেছে। ইউনকে সারপ্রাইজ দেবে বলে গুচেন তো অনেক বেশি এক্সাইটেড। সাথে করে আজকে আবার একটা রিংও নিয়ে এসেছে যেটা দিয়ে ও নিজের মনের কথা ইউনকে জানাবে আর প্রপোজ করবে। এভাবেই অনেকক্ষণ হয়ে যায় আর তারপর ইউন চলে আসে গুচেনের সঙ্গে দেখা করতে। গুচেন বলে আমি জানি তুমি ছোটবেলা থেকে ছবি আঁকাকে খুব পছন্দ করো, সেই জন্য তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।
ইউন বলে, গুচেন, আজকে আমি তোমার কথা মতো কোথাও যাব না। আমি একটা জিনিস পেয়েছি। তারপরে ইউন একটা সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ইউনের বাবা আর গুচেনকে, যেখানে ইউনের বাবার সঙ্গে গুচেনের ঝামেলা হচ্ছে। আর কথা শুনে যতটুকু মনে হচ্ছে যে ইউনের বাবা গুচেনের ওপর অনেক বেশি রেগে আছে। ইউন বলে, আমার বাবা মারা যাওয়ার ঠিক কিছুক্ষণ আগেকারই ফুটেজ এটা। তুমি এতদিন আমাকে বলনি কেন আমার বাবার সঙ্গে তোমার ঝামেলা হয়েছিল? হতেই পারে এই ঝামেলার জন্যই আমার বাবাকে মরতে হয়েছে। হতে পারে তুমি আমার বাবাকে ধাক্কা মেরে ওপর থেকে ফেলে দিয়েছো। গুচেন বলে, আমি তোমাকে বলিনি এই ঝামেলার কথা, কারণ আমি ভেবেছিলাম তুমি যদি আমাকে সন্দেহ করো। কিন্তু তোমার বাবার মৃত্যুর পেছনে আমার সত্যি কোনো হাত নেই। কিন্তু ইউন গুচেনকে বিশ্বাস করে না। বলে, গুচেন, আমার বাবা সুইসাইড করেছে নাকি মার্ডার হয়েছে আমি এখনো অবধি জানি না, তবে এটুকু তো বুঝতে পেরেছি এর পেছনে তোমার কোনো না কোনো হাত রয়েছে। তুমি যদি নিজের মুখে সেটা স্বীকার না করো তাহলে আমি ঠিক খুঁজে বার করব। গুচেন বলে, ইউন, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সেদিন তোমার বাবার সাথে এমন কিচ্ছু করিনি। ইউন বলে, আমি তোমাকে বিশ্বাস করি না। আর তারপরে ইউন ওখান থেকে চলে যায়। কোনো কথাই গুচেনের শোনে না। তখনই হঠাৎ করে গুচেনের চোখের সামনে সমস্ত কিছু ঝাপসা হয়ে যায় আর গুচেনের অস্বস্তি হচ্ছিল। পরের দিন ইউন আর মুয়ান একসঙ্গে রেস্টুরেন্টে দেখা করে আর ওরা দুজন তখন সেই 1000 বছর আগেকার ঘটনাগুলো বলছিল। তখন ইউনের সঙ্গে দেখা করতে ওখানে গুশেন আসে ফুল নিয়ে, আর ও তখন ওদের কথাগুলো লুকিয়ে শুনতে থাকে আর শুনে খুব অবাক হয়ে যায়। বুঝতে পারে না অ্যাকচুয়ালি ওরা কি বলছে। আসলে ইউন আর মুয়ান যে 1000 বছর আগেকার আত্মা এই নতুন শরীরে এসেছে এই ব্যাপারে কথা বলছিল। এরপরে মুয়ান ওখান থেকে চলে গেলে ওখানে গুশেন চলে আসে। গুশেন বলে, আমি শুনলাম তুমি নাকি গুচেনকে ডিভোর্স দিতে চলেছ। তাহলে তো আমরা নতুন করে আবারও সমস্ত কিছু শুরু করতে পারি। ইউন বলে, সেটা আর কখনো সম্ভব নয়। যেটা অতীতে হয়ে গেছে সেটা হয়ে গেছে। গুশেন তখন খুব স্যাড হয়ে কিছু ল্যাভেন্ডার ফুল ইউনের দিকে এগিয়ে দেয়। ইউন খুব অবাক হয়ে বলে, এটা আবার কেমন ফুল? গুশেন বলে, তুমি এটা চিনতে পারছো না? তখনই গুশেন এই ফুলগুলো ছুঁড়ে মারে আর বলে, এটা আমার ইউনের প্রিয় ফুল ছিল আর সে এটা চিনতে পারছে না। এটা কি করে হতে পারে? তুমি তো আমার ইউন হতে পারো না, তাহলে সত্যি করে বলো কে তুমি? গুশেনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর সত্যিটা জানিয়ে দেয় যে 1000 বছর আগেকার ও নানগং ছিল। আর নানগং যেদিন মারা গিয়েছিল তারপর চোখ খুলেই ও দেখতে পায় ও ইউনের শরীরে চলে এসেছে। গুশেন যাকে ভালোবাসতো সেই ইউন আসলেই মারা গেছে। গুশেন যেন এই কথাগুলো পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কারণ এটাও কি সম্ভব? গুশেন চিৎকার করে বলে, ইউন মরতে পারে না। আমার ইউন আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। নানগং এর তখন খুব খারাপ লাগে, কারণ গুশেন সত্যি সত্যি ইউনকে অনেক ভালোবেসেছিল। ইউন তখন নিজের হাতে সেই শিরা কাটার দাগটা দেখায় আর বলে, এইভাবেই ইউনকে মেরে ফেলা হয়েছিল, কিন্তু ওকে কে কিভাবে মেরেছে সেটা আমি জানি না। গুশেনের তখন মনে পড়ে যায় সত্যি সত্যি আগের ইউনের সঙ্গে এই ইউনের কোনো মিল নেই। আগের ইউন ছিল অনেক নরম স্বভাবের, যে গুশেনকে অনেক অনেক ভালোবাসতো, যার চোখের দিকে তাকালে গুশেন ভালোবাসা অনুভব করতে পারত। কিন্তু এই ইউনের মধ্যে তো গুশেন সেটা পায় না। এই ইউন যেন সম্পূর্ণ এক বদলে যাওয়া মানুষ। গুশেন তখন চিৎকার করতে করতে ওখান থেকে পাগলের মতো করে চলে যায় আর তারপর রাতে বাড়িতে ফিরে অনেক ড্রিঙ্ক করতে থাকে। ওর মনে পড়ে যায় ইউনের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর কথা, যখন ওরা একে অপরকে নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসত। সেদিন গুশেন ইউনকে গুড বাই জানাতে এসেছিল, কারণ 2 বছরের জন্য ও বিদেশে চলে যাবে। আর ইউন ওকে কথা দিয়েছিল যে গুশেনের জন্য ও অবশ্যই অপেক্ষা করবে। শুধুমাত্র নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই ইউন কিন্তু বিয়ে করেছিল গুচেনকে। তবে ওই বিয়েটা ভেঙে দিয়ে ও অবশ্যই গুশেনকেই বিয়ে করত। কিন্তু সেই সমস্ত কিছু হওয়ার আগেই তো সব কিছু শেষ হয়ে গেছে। পরের দিন গুচেন অফিসে চলে আসে, কিন্তু ও চোখে সেরকম ভালো কিছুই দেখতে পাচ্ছিল না। সব থেকে বড় সমস্যা হচ্ছে ও চোখে সব কিছুই ঝাপসা দেখছে। এই কথা ওর বোন বাইলং জানে, তাছাড়া আর কেউ জানে না। এই সমস্যার জন্য গুচেন চলে যায় একজন চোখের ডাক্তারের কাছে। সেই ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে গুচেনের নাকি চোখে এমন একটা সমস্যা হয়েছে যে জন্য গুচেন কিছুদিনের মধ্যেই পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। আর সেই সময় 90% ভিশন ও সমস্ত কিছু ব্লার দেখবে। যেটা শুনে গুচেন তো একদম অবাক হয়ে যায়। আর এইটা হচ্ছে গুচেনের শরীরে কিছু একটা পয়জন ঢুকে যাওয়ার কারণে, যে পয়জনটা গুচেন প্রত্যেক দিন খেয়ে আসছে। এবার সেটা কি এখনো বোঝা যাচ্ছে না। গুচেন ভাবতে থাকে ও কি খাচ্ছে এমন যেটা থেকে ওর চোখের এত বড় ক্ষতি হচ্ছে।
এরপরে গুচেন চলে আসে ওর গ্র্যান্ডপায়ের কাছে। গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করে সেদিন ইউনের বাবার সঙ্গে এমন কি হয়েছিল যে জন্য ইউনের বাবা মারা যায়। কারণ গ্র্যান্ডপায়ের সঙ্গে ইউনের বাবা কিছু একটা কথা কাটাকাটি চলছিল, এটা দেখতে পেয়েছিল গুচেন নিজের চোখে। গ্র্যান্ডপা বলে যাই হোক না কেন, যা হয়েছে সবকিছু তোমাদের ভালোর জন্য। কিন্তু গুচেন এটা কোনোভাবেই মেনে নিতে চায় না। ও জানতে চায় যে সেদিন আসলে কি হয়েছিল, কিন্তু গ্র্যান্ডপা কিছুই বলে না। পরের দিন ইউন চলে আসে সেই ফলকটা খুঁজতে বেডরুমে, কিন্তু ও কোনো জায়গায় সে সময় খুঁজে পাচ্ছিল না। তখনই ওখানে গুচেন চলে আসে, আর ও তো এখন চোখে পরিষ্কার কিছুই দেখছে না। তাই ইউনকে দেখে ভাবে ওর বোন বাইলান, আর বলে বাইলান এখানে কি তুই আছিস? এটা শুনে ইউন খুব অবাক হয়ে যায় আর বলে কি হয়েছে তোমার চোখে? গুচেন তখন বলে কিছু না, আমার চোখে কিছুই হয়নি। আসলে সেদিন সেই ভুল বোঝাবুঝির পরে ওদের আর কোনো কথাই হয়নি। ইউন বলে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি আর তুমি আমাকে বাইলান বলে ডেকেছো, তোমার চোখে নিশ্চয়ই কিছু হয়েছে, বলো আমায় কি হয়েছে। গুচেন বলে তুমি তো আমাকে ডিভোর্স দেবে ঠিক করেছো, তাহলে আমার চোখে কি হয়েছে সেটা জেনে কি করবে? এটা শুনে ইউন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। নিচে এসে বাইলানের সঙ্গে ইউনের দেখা হয়ে যায়। ইউন বলে আচ্ছা গুচেনের চোখে কি কিছু হয়েছে? বাইলান বলে আসলে গুচেনকে এমন একটা বিষ খাওয়ানো হয়েছে যে জন্য চোখের ওপর খুব প্রভাব ফেলেছে, হয়তো গুচেন আর 2-3 দিনের মধ্যেই পুরোপুরি অন্ধ হয়ে যাবে। এমনটা শুনে ইউন প্রচন্ড অবাক হয়ে যায়। ইউন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন ইউনের সঙ্গে মুয়ান দেখা করতে চলে আসে ফুল নিয়ে, আর সাথে করে এমন একটা জিনিস আনে যেটা দিয়ে 1000 বছর আগে মানুষেরা যুদ্ধ করত। এটা দেখতে পেয়ে তো ইউন অনেক খুশি হয়ে যায়, কারণ এটা ওর চেনা জিনিস। মুয়ান বলে বলো তো এটা আমি কিভাবে জোগাড় করেছি? এটা দেখে কি তোমার কিছু মনে পড়ছে? তখনই ফ্ল্যাশব্যাকে 1000 বছর আগেকার ঘটনা দেখানো হয়। একদিন নানগং খুব বিপদে পড়েছিল, অন্য রাজ্যের সৈন্যরা ওর ওপর অ্যাটাক করার চেষ্টা করছিল। সেদিন নানগংকে বাঁচাতে ওখানে মুয়ান চলে আসে, আর সেই সমস্ত সৈন্যদের সঙ্গে মুয়ান নিজের জীবনের বাজি রেখে লড়াই করে, আর এভাবেই নানগংকে বাঁচায়। সেদিন নানগংয়ের সঙ্গে মুয়ানের প্রথম দেখা হয়েছিল, আর নানগং মুয়ানের মুখটা মনে রাখবে এটা বলেছিল। আর এই কথাটা যখনই মুয়ান মনে করিয়ে দেয় নানগংকে, তখন নানগংয়ের মুয়ানের কথা মনে পড়ে যায়। আর তখন মুয়ান নিজের মনের কথা নানগংকে জানায় যে সে আসলেই নানগংকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। যেটা শুনে ইউন মানে নানগং কি বলবে কিছু বুঝতে পারে না। পরের দিন গুচেনকে দেখা যায় এমন একটা সময় আসে সিঁড়ি থেকে নামতেইও ভয় করছিল, কারণ ও চোখে এখন সমস্ত কিছুই ঝাপসা দেখছে। কারণ কিছুদিন আগে অফিসের ভেতরে ও ঠিক এই একইভাবে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছিল, তাই ওর খুব ভয় করছে। তখনই ইউন চলে আসে গুচেনের পাশে আর গুচেনের হাতটা শক্ত করে ধরে, যাতে গুচেন একটু ভয় না পায়। ইউনের ছোঁয়া অনুভব করতে পারে গুচেন, বুঝতে পারে এটা ইউনের হাত, আর তারপরে নির্ভয়ে গুচেন ইউনের হাত ধরে সিঁড়ি থেকে নামে। ইউন গুচেনের পাশে আছে এটা বুঝতে পেরে গুচেন অনেক খুশি হয়ে যায়। পরের দিন ইউন আর গুচেন যখন ব্রেকফাস্ট করতে আসে, ওদের দুজনকে একসঙ্গে দেখে কোনোভাবেই মেনে নিতে পারে না গুচেন। আসলে ইউনের মধ্যে নানগং আছে না ইউন, সেটার থেকেও বড় কথা এই ইউনকেই তো ভালোবেসেছিল গুচেন। তাই কোনোভাবেই নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের সঙ্গে দেখতে গুচেন কিছুতেই পারছে না। ইউন যখন গুচেনকে খাইয়ে দিচ্ছিল তখন গুচেনের খুব রাগ হচ্ছিল, খুব মন খারাপ হচ্ছিল, আর সেই জন্য রাগ করে গুচেন না খেয়ে ওখান থেকে চলেই যায়। সেই দিন রাত হয়ে গেলে ইউন চলে আসে সেই জায়গাটাতে কি মনে করে এটা জানার জন্য যে আসলে সেদিন রাতে ইউনের সঙ্গে কি হয়েছিল। সেখানে দরজায় হাত দিলেই কিছু ভিশন ইউনের চোখে ভেসে ওঠে। ইউন এসে একটা বুক শেলফে হাত দেয় আর দেখতে পায় ইউনের ওপর টর্চার করা হচ্ছে, কারণ ইউন নাকি গ্র্যান্ডমাকে বিষ খাইয়েছিল। আর তখনই ওই বুক শেলফের জিনিসপত্রের ভেতরে ও খুঁজে পেয়েছিল সেই ফলকের অর্ধেক অংশ, কিন্তু ওই জিনিসটা আসলে এখন কোথায় আছে। ঠিক সেই সময়ই ইউনের মাথাতে কেউ একজন মারে, যেমনটা আগের বারও ইউনকে মারা হয়েছিল। আগের বার এভাবে ইউনের মাথায় মেরে ওকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে আসা হয়, আর তারপরে কেউ ওর হাতে শিরা কেটে দিয়েছিল আর ছুরিটাও হাতে এমনভাবে রেখে দিয়েছিল যেন দেখে মনে হয় ইউন সুইসাইড করেছে। আর ইউনের হাত থেকেও সেই ফলকের অর্ধেক অংশটাও নিয়ে নিয়েছিল। আর তারপরেই শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যাওয়ার সাথে সাথে ছটফট করতে করতে ইউন সেখানেই মারা যায়। এভাবেই বাস্তবে ইউন মানে নানগংয়ের জ্ঞান ফিরে আসে, আর এই সমস্ত কিছুই ও দেখতে পায় স্বপ্ন আকারে। ও চোখ খুলতেই ওর সামনে তখন গুচেন আসে, আর গুচেনের চোখ দেখে বোঝা যায় যে ইউনের ওপর ও ঠিক কতটা রেগে আছে। গুচেন এসে ইউনের গলা টিপে ধরে আর বলে তুমি
তুমি আমার ইউনের শরীরে এসেছো বলে আমার ইউন এই শরীর ছেড়ে চলে গেছে। শুধু তাই নয়, আমার ইউন আমাকে ছেড়েও চলে গেছে। ফিরিয়ে দাও আমার ইউনকে, আর তুমি যদি না ফিরিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকেও শেষ করে ফেলবো। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার জন্য গুচেন ইউনকে খুঁজতে থাকে, কিন্তু বাড়ির কোথাও খুঁজে পায় না। উনি বাইলং এসে বলে যে গুসেন আর ইউনকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে গুচেন তো অনেক অবাক হয়ে যায়, আর তখনই ওর মাথায় কেমন অস্বস্তি হতে থাকে, আর ওখানেই ও অজ্ঞান হয়ে যায়। এইদিকে অফিসে সবার মধ্যে জানাজানি হয়ে গেছে গুচেন চোখে দেখতে পাচ্ছে না, আর যে চোখে দেখতে পাচ্ছে না সে কখনোই সিইও হিসেবে থাকতে পারবে না। তাই এই কোম্পানিতে এখন নতুন একজন সিইও দরকার। তখন একজন বাইলনের নাম নেয়, আর তাতে সবাই রাজি হয়ে যায় যে বাইলন যেহেতু ব্লাড রিলেশনে আছে তো ওকেই এখন সিইও হতে হবে। আর এভাবেই বাইলন হয়ে যায় এই কোম্পানির সিইও, আর সাথে সাথে বাইলনের মুখে ফুটে ওঠে এক শয়তানি হাসি। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় গ্র্যান্ডমাকে অসুস্থ করা, গুচেনকে অন্ধ করে দেওয়া, বাড়ি থেকে প্ল্যান করে ইউনকে বের করে দেওয়া, এই সমস্ত কিছুই আসলে করেছে বাইলান নিজে, যাতে পুরো এই কোম্পানি সিইও ও নিজে হতে পারে। তার মানে বোঝা গেল যে এই বাইলানই হচ্ছে আসল ভিলেন। শুধু তাই নয়, সেদিন ইউনের মাথায় আঘাত করেছিল কালো পোশাক পরে এই বাইলান। সে ইউনের শিরা কেটে দেয় যাতে ইউন একটু একটু করে মরে যায়, আর সেই ফলকের অর্ধেক অংশ সেটাও রয়েছে বাইলানের কাছে, কারণ এটার দাম অনেক বেশি। তখনই গুচেনের গ্র্যান্ডপা ওখানে চলে আসে আর বলে যে এই সবের থেকে যেন বাইলান দূরে থাকে, কারণ এত বড় কোম্পানি বাইলান সামলাতে পারবে না। ওর মধ্যে সেই যোগ্যতাটা এখনো গ্র্যান্ডপা দেখেনি। গ্র্যান্ডপা বলে, ভুলে যেও না ইউনের বাবা কিভাবে মারা গিয়েছিল। আমার কাছে কিন্তু সেদিনকার সিসিটিভি ফুটেজ পুরোটাই আছে। আমি লুকিয়ে রেখেছি মানে এই নয় যে আমি কোনোদিনও কাউকে দেখাবো না। যেটা শুনে গ্র্যান্ডপা বেশ ভয় পেয়ে যায়। অন্যদিকে গুচেনকে দেখা যায় অনেকক্ষণ পরে ওর জ্ঞান ফিরে আসে, আর ওর সঙ্গে দেখা করতে আসে ইউন। ইউনকে দেখে গুচেন খুব খুশি হয় আর বলে, তুমি ঠিক আছো তো? তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় আগের দিন রাতে গুসেন যখন ইউনের গলা টিপে ওকে খুন করতে চেয়েছিল, তখন গুসেনের চোখের সামনে ভেসে উঠেছিল ইউনের মুখটা, যাকে গুসেন নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত। যতই মন আলাদা হোক না কেন, শরীরটা তো একই। তাই গুসেনের পক্ষে সম্ভব হয় না ইউনকে শেষ করে ফেলা, কারণ গুসেন সত্যি সত্যি ইউনকে ভালোবেসেছিল। গুসেন তখন পাগলামি করতে থাকে আর বলে, কেন আমি বিদেশে পড়তে গেলাম? আমি বিদেশে পড়তে যাওয়ার পর থেকেই সমস্ত কিছু ঘটে গেছে। আমার ইউন সেই যে আমার থেকে দূরে সরে গেল, আমি আর আমার ইউনকে পেলাম না। আমি ইউনকে ছাড়া কিভাবে বাঁচবো? ইউনের মৃত্যুর জন্য আমি দায়ী। কথাগুলো বলতে বলতে গুসেন যখন অনেক পাগলামি করছিল, তখন ইউন ওকে শান্ত করার চেষ্টা করে আর বলে, তুমি যাকে ভালোবাসো সে মারা গেছে, আর তোমাকে তাকে শাস্তি দিতে হবে যে তোমার ভালোবাসাকে মেরেছে। আমার ওপর রাগ দেখিয়ে কিচ্ছু হবে না। আমাদের দুজনকেই খুঁজে বের করতে হবে কে ইউনকে শেষ করেছে। গুসেন তখন ইউনের কথা মেনে নেয়। এরপর গুসেন, মুইয়ান, ইউন আর গুচেন চারজন মিলে এক জায়গায় হয়, আর এই সমস্ত কিছুর পেছনে আসলে ঠিক কে আছে সেটা খোঁজার চেষ্টা করে, কারণ এখনো পর্যন্ত এরা জানে না যে সব কিছুর পেছনে ওদেরই বোন বাইলান আছে। পরের দিন বাইলানকে একটা লোকের সঙ্গে দেখা যায়। এই লোকটা অন্য কেউ নয়, সেটা বাইলানের নিজের বাবা। বাইলানের বাবা এরকম অনেক অপরাধ করেছিল বলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কারণ বাইলান ওর বাবাকে কথা দিয়েছিল যে ও বাইলানের বাবাকে সমস্ত কিছু ফিরিয়ে দেবে, কিন্তু তার পরিবর্তে বাইলান নিজে এখন সিইও হিসেবে বসেছে, যেটা ওর বাবাও মেনে নিতে পারছে না। তাই নিজের মেয়েরই গলা টিপে ধরে। বাইলান তখন আর কিছু না পেয়ে ওর বাবাকেই খুব মারতে থাকে আর ওখানে অজ্ঞান করে ফেলে। সেই সময় ওখানে ইউন সহ সবাই চলে আসে পুলিশ নিয়ে, কারণ বাইলানের বাবার সাথে হাত মিলিয়েছিল ইউন, যাতে বাইলানের আসল রূপটা সবার সামনে বের করা যায়। এরপরে বাইলানের যাবজ্জীবন কারাদণ্ড হয় অ্যাটেম্পট টু মার্ডার কেসের জন্য, আর এইভাবেই বাইলান শাস্তি পায়। পরের দিন ইউনের কাছে আসল সিসিটিভি ফুটেজ পুরো অংশটা চলে আসে, যেটা বাইলানের বাবা ইউনকে পাঠিয়ে দিয়েছিল। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে গুচেনের গ্র্যান্ডপায়ের সঙ্গে ইউনের বাবা কথা বলছে। যেহেতু ওরা দুজন মিলে এই পুরো ব্যবসাটা শুরু করেছিল, কিন্তু এখন গুচেনের গ্র্যান্ডপা চাইছে পুরো ব্যাপারটা নিজের করে নিতে। ইউনের বাবাকে সমস্ত শেয়ার বিক্রি করে দিতে বলছে, কিন্তু তাতে ইউনের বাবা কোনোভাবেই রাজি নয়। গুচেনের গ্র্যান্ডপা এত খারাপ মানুষ যে ওই ওপর তলা থেকে ইউনের বাবাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এটা জানতে পেরে ইউনের খুব কষ্ট হয়, আর ও ফাইনালি জানতে পারে কে আসল খুনি। এই জন্য গুচেনকেও অনেক ভুল বুঝেছে, কষ্ট দিয়েছে। এরপরে গ্র্যান্ডপায়েরও যাবজ্জীবন কারাদণ্ড হয় মানুষ খুন করার জন্য।
তারপরে ইউন গুচেনে দেখাশোনা করতে শুরু করে। গুচেন বলে, আচ্ছা আমার চোখ ঠিক হয়ে গেলে তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে তাই না? গুচেন বলে, আমি জানি আমার গ্র্যান্ডপা তোমার সঙ্গে কি করেছে, আমার কাজিন তোমার সঙ্গে কি করেছে, কিন্তু প্লিজ তুমি ক্ষমা করে দাও তার জন্য আমাকে। বিশ্বাস করো এই কোনো কিছুর মধ্যে আমি ছিলাম না। চলো না আমরা নতুন করে আবারও সমস্ত কিছু শুরু করি। ইউন তখন কি বলবে বুঝতে পারে না। আসলে সব থেকে বড় সত্যিটা তো গুচেনকে এখনো জানায়নি, কারণ ও যে আসল ইউন নয়, ওর মধ্যে যে রয়েছে সে তো নানগং। পরের দিন ইউন চলে যায় সেই আর্ট এক্সিবিশনে, যেখানে ওর নিজের সব থেকে বড় ছবিটা দেখে অবাক হয়ে যায়। ওখানে লেখা রয়েছে, আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ যাকে ছাড়া আমার একটা মুহূর্তও চলে না। ওখানে ইউনের নিজের হাতে আঁকা আরও অনেকগুলো ছবি ছিল, কারণ ছোটবেলা থেকেই ইউন আঁকতে ভালোবাসত। এইসব দেখে নানগং একদম অবাক হয়ে যায়, বুঝতে পারে যে আসলেই এই ইউনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে গুচেন, আর সেই জন্যই ওকে সারপ্রাইজ করার জন্য এত বড় একটা আর্ট এক্সিবিশন করেছে, যেখানে সমস্ত কিছু ইউনের হাতে আঁকা ছবি রয়েছে। একটা মানুষ হয়তো মারা যায়, কিন্তু তার করা ভালো কাজগুলোর মধ্যেই সে বেঁচে থাকে, ঠিক যেমন এই ছবিগুলোর মধ্যে থেকেই ইউন বেঁচে থাকবে। নানগংয়ের তখন ইউন যে মারা গেছে সেটা ভেবে খুব কষ্ট হচ্ছে। পরের দিন গুশেং ওর বোন বাইলানের রুম খুঁজে সেই ফলকের অর্ধেক অংশ তুলে দেয় ইউনের হাতে, আর বলে, আমি জানি এটা এখন তোমার খুব দরকার। গুশেন বলে, আমার নিজেরই বোন আমার সব থেকে প্রিয় মানুষটাকে শেষ করে ফেলেছে। যেটা শুনে ইউনের খুব খারাপ লাগে। ইউন বলে যে তুমি বিদেশ থেকে ফিরে আসলে ইউন ভেবেছিল তোমাকে একটা সারপ্রাইজ দেবে। যেটা শুনে গুশেন অবাক হয়ে যায়। এরপরে গুশেন চলে আসে সেই স্টুডিওটাতে যেখানে ইউন বসে ছবি আঁকতো। এইখানটাতেই ওদের দুজনের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কেটেছে। সেই কথাগুলো গুশেনের তখন খুব মনে পড়ে যায়। ওখানে একটা ছবি ছিল যেটা রয়েছে ঢাকা দেওয়া। গুশেন তখন সেই ছবিটার কাপড় সরিয়ে দেখতে পায় ওখানে গুশেন আর ইউন রয়েছে, আর হাতে রয়েছে সেই ল্যাভেন্ডার ফুল। এই ছবিটা উপহার দেওয়ার জন্য ইউন তৈরি করে রেখেছিল গুশেনের জন্য। ছবিটার দিকে তাকিয়ে গুশেন তখন অনেক অনেক কান্না করতে থাকে, কারণ নিজের ভালোবাসার মানুষটা যে মারা গেছে, তাকে আর চাইলেও কোনোদিনও গুশেন নিজের করে পাবে না। অন্যদিকে ইউনকে দেখা যায় ও তখন সেই ফলকগুলো হাতে নিয়ে বসেছিল। মুইয়ান আর ইউন অনেক টেনশনে আছে যে আসলে কিছু হবে কিনা। মুইয়ান বলে, আমার মনে হয় এই ফলক দিয়ে 1000 বছর অতীতে গেলেও আমরা কোনো কিছু ঠিক করতে পারবো না, কারণ আমাদের রাজ্য অনেক দুর্বল হয়ে গিয়েছিল। সমস্ত সৈন্যদের ওরা মেরে ফেলেছিল। নিজের চোখে নিজেদের পুরো পরিবারকে শেষ হতে দেখতে খুব কষ্ট হবে বলো। আমি ইতিহাস বইয়ে পড়েছিলাম এই যুদ্ধের পর লিয়াং বংশ পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, আর আমিও চাই না তোমাকে আবারও নিজের চোখের সামনে মরতে দেখতে। নানগং বলে, আমি সেই ছোট্টবেলা থেকে যুদ্ধ করা শিখেছিলাম যাতে আমি নিজের রাজ্যকে বাঁচাতে পারি, কিন্তু আমি শেষ পর্যন্ত পারিনি। এর থেকে খারাপ কিছু আর কি বা হতে পারে। ওরা দুজনেই ঠিক করে যে ওরা আর অতীতে ফিরে যাবে না, ওরা এখানেই থাকবে, কারণ এখানে ওরা ভালো আছে। এখানে কোনো যুদ্ধ, হানাহানি, হিংসা কিচ্ছু নেই। আর অতীতে গিয়েও ওরা কোনো কিছু করতেও পারবে না, তাহলে যেমনভাবে আছে তেমনভাবে থাকতে অসুবিধা কোথায়। ওই ফলকটা জোড়া লাগাতেই নানগং দেখতে পায় ইউনকে। ইউন বলে, নানগং থ্যাংক ইউ আমার মৃত্যুর আগে আমার ইচ্ছেটা পূরণ করার জন্য, আমার বাবার মৃত্যুর দোষীদের শাস্তি দেওয়ার জন্য। তুমি আমার ভালোবাসার মানুষ গুশেনের দেখাশোনা করো একটু, আর গুচেনকেও ভালোবেসে ওর সাথেই থেকে যাও। তোমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছো, এটা আমি বুঝতে পারি। তুমি বেঁচে থাকলে গুশেন ভালো থাকবে, কারণ তোমার মধ্যেই ও ইউনকে খুঁজে পাবে। নানগংয়ের মনে পড়ে যায় গুচেনের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর কথা, যখন ও বুঝতে পেরেছে সত্যি সত্যি ও গুচেনকে ভালোবাসে। আর শুধু তাই নয়, গুচেন সেও নানগংকে ভালোবেসে ফেলেছে। ও আর সেই যুদ্ধ হানাহানির সময় ফিরে যাবে না। ও এখন সুন্দর একটা পৃথিবীতে বেঁচে থাকতে চায়, যেখানে ওর জীবনটা হবে অনেক সুন্দর। এরপরে গুচেনকে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর ওর চোখের অপারেশন করা হয়ে গেছে। এখন ওর চোখের পট্টি খুলে ফেলে, আর গুচেন তখন চোখ খুলে দেখে যে সমস্ত কিছু ও পরিষ্কার দেখতে পাচ্ছে, যেমনটা আগে সবকিছু ঠিকঠাক ছিল। আর তখনই ও পেছনে তাকিয়ে দেখতে পায় নানগংকে, মানে ইউন, যাকে গুচেন খুব ভালোবেসেছে। ওরা ছুটে এসে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে, আর এভাবেই ওদের দুজনের মধ্যে সারা জীবনের জন্য মিল হয়ে যায়। আর এখানেই এরকম সুন্দর একটা ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়।